আজকে আমি তোমাদের সামনে বিকম ফিফথ সেমিস্টারের ট্যাক্সেশনটা নিয়ে আলোচনা করব। তোমাদের বিকম ফিফথ সেমিস্টারে যে ট্যাক্সেশন যে সিলেবাসটা আছে, ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স দুটো ট্যাক্সই আছে। ডাইরেক্ট ট্যাক্সের দুটো চ্যাপ্টার আছে এবং ওখান থেকে থাকবে 40 নাম্বার, 10 নাম্বার তোমাদের ইন্টারনাল, আর বাকি ইনডাইরেক্ট ট্যাক্স থেকে 40 নাম্বার থাকবে, যার মধ্যে 10 নাম্বার আলাদা করে থাকবে তোমার ইন্টারনাল। এই 40 নাম্বারের মধ্যে 30 নাম্বার থাকবে যেটা নিয়ে, সেটা হচ্ছে জিএসটি, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। ঠিক আছে, এই গুডস এন্ড সার্ভিস ট্যাক্স এসছে 1 জুলাই 2017 থেকে সারা ভারতবর্ষে লাগু হয়ে গেছে। ঠিক আছে, সেই জিএসটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সের একটা পার্ট। তো ইনডাইরেক্ট ট্যাক্স সম্পর্কে আমাদের একটু নলেজ থাকা দরকার, নাহলে জিএসটি বুঝতে একটু হলেও অসুবিধা হবে। তো আমাদের বেসিক কনসেপ্ট অফ ট্যাক্সেশনের একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, পারলে বেসিক কনসেপ্ট অফ ট্যাক্সেশনটা দেখে নাও। ঠিক আছে, না দেখলে ইনডাইরেক্ট ট্যাক্সটা বুঝতে একটু অসুবিধা হবে। তাও আমি একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি ইনডাইরেক্ট ট্যাক্সের। তো দেখো, আমাদের যে ভারতবর্ষে ট্যাক্সটা আছে, দু রকমের ট্যাক্স চালু আছে। ঠিক আছে, আমাদের ভারতবর্ষে মেইনলি দু ধরনের ট্যাক্স আছে। একটা ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, আর একটা ট্যাক্স হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, আর ডাইরেক্ট ট্যাক্সের মেইন এক্সাম্পল যদি বলতে বলো, ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে মেইনলি ইনকাম ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স কি, আমি ধরো আজকে আমি যত টাকা ইনকাম করব, এই ইনকামের উপর ট্যাক্সটা আমাকে গভর্নমেন্টকে দিতে হবে। এই ইনকামের উপর যে ট্যাক্সটা দিতে হবে, ধরো এবছর 5,000 টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্স কিন্তু আমি কারোর থেকে কালেক্ট করে দিতে পারবো না। ঠিক আছে, এই ট্যাক্সের টাকা আমি কারোর থেকে কালেক্ট করে দিতে পারবো না। এই ট্যাক্সের টাকা আমাকেই দিতে হবে। দেখো, যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে দেখো লিখেছি, ডাইরেক্ট ট্যাক্স ইজ পেড বাই দ্য পারসন। ডাইরেক্ট ট্যাক্স ইজ পেড বাই দ্য পারসন, পারসনকে ডাইরেক্ট ট্যাক্স দিতে হবে ডাইরেক্টলি টু গভর্নমেন্ট। ঠিক আছে, ডাইরেক্ট ট্যাক্সের টাকাটা কোনো একজন পারসন গভর্নমেন্টকে ডাইরেক্টলি দেবে। তার মানে আমার যা ইনকাম হবে, ইনকামের উপর ট্যাক্স ক্যালকুলেট করে যত টাকা ট্যাক্স ক্যালকুলেট করে বেরোবে, সেই টাকা আমাকেই কিন্তু গভর্নমেন্টকে দিতে হবে। আমি কিন্তু এই টাকাটা কারোর থেকে রিকভার করতে পারবো না। তাই বলেছি ডাইরেক্টলি পেড টু দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, দ্য পারসন পেইং ট্যাক্সেস ক্যান নট শিফট ইটস বার্ডেন সাম আনাদার পারসন। যেটা বললাম, এই ট্যাক্সের টাকাটা আমি কারোর থেকে কালেক্ট করতে পারবো না, অর্থাৎ এর বার্ডেন মানে বোঝা, এই ট্যাক্সের বোঝাটা আমাকেই বিয়ার করতে হবে। এই ট্যাক্সের টাকা আমি কারোর থেকে কালেক্ট করতে পারবো না। যদি একটা জিনিস দেখো, এখানে ডায়াগ্রাম করেছি, এটা হচ্ছে গভর্নমেন্ট, এটা পারসন, মনে করি আমি। ঠিক আছে, এটা পারসন মানে আমি। ঠিক আছে, আমি এই বছর যত টাকা ইনকাম করব, তার উপর যদি আমি ট্যাক্স স্ল্যাবে পড়ি, তাহলে গভর্নমেন্ট আমার থেকে ইনকাম ট্যাক্সের টাকাটা নেবে। মানে ইনকাম ট্যাক্স মানে ডাইরেক্ট ট্যাক্স, সেই ডাইরেক্ট ট্যাক্সের টাকাটা নেবে। তার মানে এই যে টাকাটা আমার থেকে নেবে, এই টাকাটা আমি কারোর থেকে কালেক্ট করতে পারবো না। ঠিক আছে, তো মানে এর বার্ডেন মানে পুরো বোঝাটা আমাকেই বিয়ার করতে হবে। ঠিক আছে, তার মানে এটাই হচ্ছে তোমার ডাইরেক্ট ট্যাক্স। মানে একটা পারসন ডাইরেক্টলি গভর্নমেন্টকে ট্যাক্স পে করবে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ডাইরেক্ট ট্যাক্স। তারপর কি লিখেছে, ইন কেস অফ ডাইরেক্ট ট্যাক্স ইম্প্যাক্ট মানে হচ্ছে ইমিডিয়েট এফেক্ট এন্ড ইনসিডেন্স মানে ফাইনাল বার্ডেন আর অন সেম পারসন। ঠিক আছে, তাহলে কি বললাম, ইমপ্যাক্ট আর ইনসিডেন্স সেম পারসনের মধ্যে বিয়ার করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার যদি ইনডাইরেক্ট ট্যাক্সের কথাটা বলি, ইনডাইরেক্ট ট্যাক্সের एग्जांपलটা যদি বলার চেষ্টা করি, দেখো এই যে দেখো, আমরা পিভিআর বা বিভিন্ন সিনেমা হলে যে আমরা সিনেমা দেখতে যাই, তো পিভিআর যে সিনেমা দেখতে যাই, তোমরা দেখবে সিনেমার যা টিকিটের দাম, তারপরেও দেখবে একটা এক্সট্রা ট্যাক্স লেখা থাকে। কি ট্যাক্স পরে বলেছে, এক্সট্রা একটা ট্যাক্স লেখা থাকে। তার মানে কি, যদি সিনেমার টিকিটের দাম ধরো 180 টাকা হয়, তারপর দেখবে তোমরা দেখবে আরো 18 টাকা, 18 বা 20 টাকা এক্সট্রা ট্যাক্স জুড়ে আছে। তার মানে কি, ওই 20 টাকা, তার মানে 180 টাকা আরো 20 টাকা, টোটাল 200 টাকা তোমার থেকে নিয়ে নিল। আমি সাপোজ 20 টাকা ট্যাক্সের কথা বললাম, উদাহরণ বললাম। ধরো সিনেমার টিকিটের দাম আছে 100 টাকা, ঠিক আছে, আর হচ্ছে 20 টাকা ধরো ট্যাক্স নিয়ে নিয়েছে। ঠিক আছে, ট্যাক্স নিয়ে নিয়েছে 20 টাকা। কি ট্যাক্স পরে বলছি, 20 টাকা ট্যাক্স নিয়ে নিয়েছে, তো তোমার থেকে কত টাকা নিল, 200 টাকা। তার মানে আমি যখন পিভিআর সিনেমা দেখতে গেলাম, টিকিট কাটলাম, আমার থেকে 200 টাকা নিল। ঠিক আছে, তো কিন্তু পিভিআর সিনেমার যে মালিক, পিভিআর সিনেমা হলের মালিক 180 টাকা নিল। ঠিক আছে, পিভিআর সিনেমা হলের মালিক তার নিজের পকেটে 180 টাকা রাখলো, কিন্তু আমার পকেট থেকে কত নিল, 200 টাকা নিয়ে নিল। এই যে এক্সট্রা যে 20 টাকা নিল, এই 20 টাকা কোথায় গেল, এই 20 টাকাও গভর্নমেন্টকে দিল। তার মানে কি, এই 20 টাকা গভর্নমেন্টকে দিল। কে দিল এই 20 টাকা গভর্নমেন্টকে, পিভিআর দিল। কার থেকে নিয়ে, আমার থেকে নিয়ে। তার মানে ইনডাইরেক্ট ট্যাক্সের ব্যাপারটা কি, ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে বার্ডেনটা মানে পিভিআর কোম্পানির মালিক আমার থেকে ট্যাক্সটা নিয়ে গভর্নমেন্টকে দিল, তার ক্ষেত্রে ওর বার্ডেনটা একটু কমে গেল।
তাহলে দেখো কি লেখা আছে, ইনডাইরেক্ট ট্যাক্স আর দোজ ট্যাক্সেস হুইচ দ্য ট্যাক্স পেয়ার ইনডাইরেক্টলি। ইনডাইরেক্ট ট্যাক্স বলতে সেই ট্যাক্সকে বোঝায় যেই ট্যাক্সটা ইনডাইরেক্টলি পেমেন্ট করছে, ইনডাইরেক্টলি পেমেন্ট করছে, ঠিক আছে। দ্য পার্সেন্ট, এখানে যেমন ডাইরেক্ট ট্যাক্সের টাকাটা আমি ডাইরেক্টলি গভর্নমেন্টকে দিচ্ছি, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সের টাকাটা কি আমি গভর্নমেন্টকে ডাইরেক্টলি দিচ্ছি? আমি কিন্তু গভর্নমেন্টকে দিচ্ছি না, আমি পিভিআর কে দিচ্ছি, পিভিআর গভর্নমেন্টকে দিচ্ছে, ঠিক আছে। এবার বলছে the person paying the taxes can recover it from another person, ঠিক আছে। the person paying the taxes, তার মানে পার্সন গভর্নমেন্টের ট্যাক্সটা কে দিচ্ছে, গভর্নমেন্টের ট্যাক্স পিভিআর দিচ্ছে, তার মানে পিভিআর আমার থেকে ট্যাক্সটা রিকভার করতে পারছে, তাই এখানেও বার্ডেন আছে। তাহলে বার্ডেনটা কি আছে, বলছে therefore in case of indirect taxes impact and incidence are on two different person, দুটো ডিফারেন্ট পার্সন আছে। তার মানে জিনিসটা বুঝতে পারলে ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্সের জিনিসটা কি, এটা যে বেসিক কনসেপ্টে আরো ডিটেইলসে বোঝানো আছে। তো নরমাল জিনিস ডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ হচ্ছে ধরো ইনকাম ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্সের একটা যদি উদাহরণ দিই, কি হলো, ধরো ডমিনোজে পিজা খেতে গেছি, ঠিক আছে। ডমিনোজে আমরা পিজা খেতে গেছি, সেই পিজার নিচে দেখে পিজার বিল যদি ধরো 500 টাকা, 500 টাকার পিজা খেয়েছি, মানে কি বলবো, বিল মানে আমি যে পিজাটা নিয়েছি সেটা 500 টাকা পিজা, আরো ধরো 50 টাকা এক্সট্রা ট্যাক্স নিয়েছি, তাহলে টোটাল 550 টাকা হলো, টোটাল 550 টাকা বিল হলো। আর ইনকাম ট্যাক্স, ধরো আমার ইনকাম হয়েছে যত টাকা ইনকাম হয়, তারপর গভর্নমেন্টকে এবছর 2000 টাকা ট্যাক্স দিতে হচ্ছে, এই ট্যাক্সের টাকা আমি সরাসরি গভর্নমেন্টকে দিই, ডাইরেক্টলি দিয়েছি। আর ইনডাইরেক্ট ট্যাক্স মানে এই যে বললাম ডমিনোজের পিজা খেতে গেছি, 50 টাকা ট্যাক্স হয়েছে, 50 টাকা ট্যাক্সের টাকাটা গভর্নমেন্ট আমার থেকে ডাইরেক্ট নেয়নি, আমি ডমিনোজকে দিয়েছি, ডমিনোজ আবার গভর্নমেন্টকে দিয়েছে। তার মানে কি, ডমিনোজ কি করলো, ডমিনোজ আমার থেকে টাকাটা নিয়ে গভর্নমেন্টকে দিল, সেক্ষেত্রে ওর বার্ডেনটা একটু কমে গেল। কিন্তু ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কি বার্ডেনটা কমলো? তো বুঝতে পেরেছো ব্যাপারটা, ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স। এবার যদি তোমরা যদি বলো এর কিছু ডিফারেন্স বলতে, ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স এর বেশ কিছু ডিফারেন্স। ডাইরেক্ট ট্যাক্স এর একটা তো তোমরা বলতেই পারবে, যে বললাম ডাইরেক্ট ট্যাক্স কি, ইনডাইরেক্ট ট্যাক্স কি, এটা লিখে দিতে পারো একটা। আর একটা কি বলতে পারো, ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে প্রোগ্রেসিভ ইন নেচার, আর ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে রিগ্রেসিভ ইন নেচার, ঠিক আছে। প্রোগ্রেসিভ মানে হচ্ছে ধরো আমার একটা নির্দিষ্ট একটা ইনকাম আছে, ওই ইনকামটা ক্রস করলেই, ওই ইনকামটা যদি আমি ক্রস করি তাহলে কিন্তু আমাকে ডাইরেক্ট ট্যাক্স দিতে হবে, মানে ইনকাম ট্যাক্স দিতে হবে। রিগ্রেসিভ নেচার মানে কি, ধরো পিজা হাটে খুব ধনী মানে রিচ পার্সন, একটা রিচ পার্সনের প্রচুর টাকা আছে, সেও পিজা হাটে পিজা খেতে গেছে, এবার ধরো আমিও পিজা হাটে পিজা খেতে গেছি, ঠিক আছে। ওর থেকেও যেই টাকা ইনডাইরেক্ট ট্যাক্স নেবে, আমার থেকেও কিন্তু সেম ইনডাইরেক্ট ট্যাক্সের টাকাটা নেবে, মানে বুঝতে পেরেছো তো। মানে এটা রিগ্রেসিভ ইন নেচার, এটাকে বলছে রিগ্রেসিভ ইন নেচার। ইম্পোজিশনের কথা যদি বলি, ইম্পোজিশন কি বলতে পারো, ডাইরেক্ট ট্যাক্সের ইম্পোজিশন হচ্ছে ইনকাম অফ দা পারসন, আর ইনডাইরেক্ট ট্যাক্সের ইম্পোজিশন বলতে পারো গুডস এন্ড সার্ভিস, ঠিক আছে। আর এক্সাম্পল তো বলেইছি, ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল তোমরা কি বলতে পারো, ইনকাম ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল কি বলতে পারো, এখন তো গুডস এন্ড সার্ভিস ট্যাক্স চলে এসেছে। তো দেখো এই হচ্ছে বেসিক কিছু বলে দিলাম, মানে সেরকম কিছুই বলিনি, আমরা বললাম যে আমরা তো গুডস এন্ড সার্ভিস ট্যাক্স করব, ইনডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল হচ্ছে গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। তো ইনডাইরেক্ট ট্যাক্স জিনিসটা কি, এটা সম্পর্কে আমাদের একটু জানা উচিত, ঠিক আছে। তো সবই ডিটেইলসে বোঝাবো, তো তবু বললাম বেসিক কনসেপ্ট অফ ট্যাক্সের একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে নিও। আর যদি নাও দেখে থাকো, আমি একটু বলে দিলাম ডাইরেক্ট ট্যাক্স জিনিসটা কি, ইনডাইরেক্ট ট্যাক্স জিনিসটা কি। এইবার আমি তোমাদের কি বলবো, আমাদের দেশে 2017 এ জিএসটি চালু হয়েছে, ঠিক আছে। কবে থেকে, 1 জুলাই থেকে জিএসটি চালু হয়েছে। তার আগে ভারতবর্ষে যে ইনডাইরেক্ট ট্যাক্সের স্ট্রাকচার ছিল সেটা জানা আমাদের খুব জরুরি, কারণ আমাদের জানতে হবে যে জিএসটি আসার ফলে আদৌ কি আমাদের ভালো হয়েছে না খারাপ হয়েছে। এটা জানার জন্য আমাদের আগে জানতে হবে, আগে আমাদের ভারতবর্ষে কি কি ইনডাইরেক্ট ট্যাক্স ছিল, মানে সব ইনডাইরেক্ট ট্যাক্স তো বলা সম্ভব নয়, বেসিক্যালি যে ইনডাইরেক্ট ট্যাক্স গুলো মানে বেসিক্যালি ইউজ হতো সেই ইনডাইরেক্ট ট্যাক্স গুলো নিয়ে আলোচনা করি। তো দেখো আমাদের ভারতবর্ষে জিএসটি আসার আগে লেখা আছে প্রি জিএসটি, জিএসটি আসার আগে ভারতবর্ষে যে ইনডাইরেক্ট ট্যাক্স স্ট্রাকচার ছিল, ভেবো না এই কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পাঁচটাই ইনডাইরেক্ট ট্যাক্স ছিল, এরকম অনেকগুলো ইনডাইরেক্ট ট্যাক্স ছিল। সবকটা ইনডাইরেক্ট ট্যাক্সের নাম লেখা সম্ভব নয়, জাস্ট কয়েকটা নাম লিখলাম যেইগুলো আমাদের জানা খুব জরুরি, ঠিক আছে, সেই কটার নাম লিখলাম। তো দেখো এই যে ইনডাইরেক্ট ট্যাক্স ছিল, কিছু ইনডাইরেক্ট ট্যাক্স চার্জ করতো তোমার সেন্টার, কিছু ইনডাইরেক্ট ট্যাক্স চার্জ করতো স্টেট। প্রথমে দেখো কি লেখা আছে, এক্সাইজ ডিউটি, মানে আমাদের দেশে কোনো প্রোডাক্ট যদি জন্ম হতো, মানে কোনো প্রোডাক্ট যদি তৈরি হতো, বলতে পারে কোনো প্রোডাক্ট যদি ম্যানুফ্যাকচারিং হতো, তাহলে তার উপর যে ট্যাক্সটা নেওয়া হতো সেটাকে বলা হতো
এক্সাইজ ডিউটি। এটা কে নিত? এটা সেন্ট্রাল নিত। কাস্টম ডিউটি, কাস্টম ডিউটি কি? আমরা শুনেছি ইম্পোর্ট এক্সপোর্ট। বিদেশে যদি কোনো প্রোডাক্ট যদি আমরা এক্সপোর্ট করতাম বা ফরেন থেকে যদি আমরা কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করতাম, তার উপর একটা ট্যাক্স চার্জ হতো। সেটা কি? সেটা হচ্ছে কাস্টম ডিউটি। এটা কে চার্জ করতো? সেন্টার। সার্ভিসেস ট্যাক্স। ঠিক আছে, তোমরা মনে করার চেষ্টা করো, তোমরা জানো তোমরা যখন হোটেল বা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যেতে, যদি এসি রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করি, তাহলে আমাদের আগে 15% সার্ভিস ট্যাক্স লাগতো। 15% সার্ভিস ট্যাক্স লাগতো। আচ্ছা, ভ্যাট, সিএসটি, ভ্যাট এর ফুল ফর্ম হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। 2017 এর আগে পর্যন্ত তোমরা যদি কোনো প্রোডাক্ট পারচেজ করতে, সে ফোন কেনো বা মানে তোমরা লেদারের শু কেনো বা যাই কেনো, যেই প্রোডাক্টটি কেনো না কেন, তোমাদের ভ্যাট চার্জ করতো। ঠিক আছে, ভ্যাট চার্জ করতো। এই ভ্যাটটা কি ছিল? ভ্যাটটা হচ্ছে স্টেটের মধ্যে, তাহলে এই টাকাটা কে চার্জ করতো? স্টেট চার্জ করতো। ঠিক আছে, ভ্যাট বা সেলস ট্যাক্স। আচ্ছা, এন্টি ট্যাক্স, একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যখন গুডস আসতো, সমস্ত ট্রাকে করে যখন গুডস আসতো না, তখন তার উপর এন্টি ট্যাক্স লাগানো হতো। ঠিক আছে, তো এটা কে চার্জ করতো? স্টেট। বর্তমানে বর্তমানে অর্থাৎ 1 জুলাই 2017 থেকে এই সমস্ত ট্যাক্স সব উঠে গেছে। এই সমস্ত ট্যাক্স সব উঠে গেছে। এই সমস্ত ট্যাক্সের জায়গায় নতুন একটা ট্যাক্স চলে এসেছে, যার নাম হচ্ছে জিএসটি। ঠিক আছে, জিএসটি। জিএসটি এর ফুল ফর্ম হচ্ছে গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স। দেখো, এই এক্সাইজ ডিউটি গুডস এর উপর লাগতো, কাস্টম ডিউটি গুডস এর উপর লাগতো, ভ্যাট আর সেলস ট্যাক্স এটাও গুডস এর উপর লাগতো, এলটি ট্যাক্স এটাও গুডস এর উপর লাগতো। আর কাস্টম সার্ভিসেস ট্যাক্স কিসের উপর লাগতো? সার্ভিসের উপর। তাই গুডস আর সার্ভিসের উপর যে সমস্ত ট্যাক্স গুলো লাগতো আগে, সেইগুলোকে সব ক্যান্সেল করে দিয়ে এখন নতুন একটা ট্যাক্স নিয়ে এসেছে, যার নাম হচ্ছে গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স। এইবার দেখো, এবার তোমাদের মনে প্রশ্ন হতেই পারে, অনেকে ভাবতেই পারে যে না, গুডস এন্ড জিএসটি খুব একটা ভালো না, আগে যেটা ছিল সেটাই ভালো ছিল। তাহলে এটা জানার জন্য আমাদের কিছু নিউমেরিক্যাল করে দেখতে হবে যে জিএসটি ভালো নাকি আগে যেইগুলো ছিল সেইগুলো ভালো। দেখো, জিএসটি আসার ফলে অ্যাকচুয়ালি সাধারণ মানুষ খুব উপকৃত হয়েছে। কিভাবে উপকৃত হয়েছে? প্রোডাক্টের দাম কিছু হলেও কমেছে। সেটা কিভাবে কমেছে এটা দেখাবো। আচ্ছা, আর একটা বলছি, জিএসটির ক্যালকুলেশন। জিএসটির ক্যালকুলেশন কেমন? আগে যেমন ভ্যাটের ক্যালকুলেশন ছিল, ঠিক আছে, সেম টাইপেরই ক্যালকুলেশন হয়েছে। ক্যালকুলেশনে কোনো চেঞ্জ হয়নি। ক্যালকুলেশনে কোনো চেঞ্জ হয়নি। আগে যেভাবে ক্যালকুলেশন হতো এখন সেম ভাবে ক্যালকুলেশন হবে। তো যাই হোক, মোটামুটি বুঝতে পেরেছো। এখন আমরা দেখে নিই, আগে আমাদের যে আগে যদি কোনো প্রোডাক্ট পারচেজ করতাম বা কোনো প্রোডাক্ট সেল হতো, কিরকম রেট হতো, কিরকম চার্জ হতো। ঠিক আছে, মানে কি ক্যালকুলেশন কিরকম হতো সেটা দেখে নিই একবার, তাহলে আমাদের জিএসটিটা পুরো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তার আমি আবার বলছি, জিএসটি ভালো না খারাপ সেটা আমাদের জানার জন্য আগে যে ইনডাইরেক্ট ট্যাক্সের স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচারে কিরকম ভাবে অ্যাপ্লিকেশন হতো, সেই অ্যাপ্লিকেশনটা একবার দেখে নিই, তাহলে আমাদের বুঝতে খুবই সুবিধা হবে। ঠিক আছে, তো এটা বোঝার জন্য একটা অঙ্ক করব, অঙ্ক করলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই অঙ্কটা বোঝার জন্য একটা এক্সাম্পল বলছি, কোশ্চেনটা বোর্ডে টুকে চাই বোঝাচ্ছি। সাপোজ ধরো আমি মার্কার পেন তৈরি করি। কি করি? আমি মার্কার পেন তৈরি করি। আমার একটা কারখানা আছে, যেই কারখানায় আমি মার্কার পেন ভালো মতন তৈরি করি। মার্কার পেন তৈরি করে সেগুলোকে আমি হোলসেল করি। ঠিক আছে, আমি কাউকে মার্কার পেন গুলো তৈরি করে মার্কার পেন গুলো হোলসেল করি। তো এর উপর একটা ক্যালকুলেশন করব। তো মার্কার পেন তৈরি করতে গেলে আমার কারখানা আছে, তো মার্কার পেন তৈরি করার জন্য আমি মার্কার পেন তৈরি করতে যে জিনিসগুলো লাগে, অর্থাৎ র ম্যাটেরিয়াল তো আমাকে পারচেজ করতে হবে। আমি ধরো কারোর থেকে র ম্যাটেরিয়াল পারচেজ করছি। ঠিক আছে, তো এখানে এক্সাম্পলে যদি দেখো, এখানে দেখো কি লেখা আছে? এ। ঠিক আছে, এর থেকে আমি র ম্যাটেরিয়াল পারচেজ করি। এ কি করে? এ আবার র ম্যাটেরিয়াল তৈরি করে। ঠিক আছে, এর নিজস্ব কারখানা আছে, যেখানে এ নিজস্ব র ম্যাটেরিয়াল গুলো তৈরি করে। র ম্যাটেরিয়াল গুলো তৈরি করে আমাকে সাপ্লাই করে। র ম্যাটেরিয়াল গুলো আমাকে সাপ্লাই করে, তারপর সেই র ম্যাটেরিয়াল গুলো দিয়ে আমি মার্কার পেন তৈরি করে তারপর সেগুলোকে হোলসেল করি। তো এখানে কি বলেছে? তো আমি যার থেকে ম্যাটেরিয়াল কিনছি, তো ব্যাপারটা বোঝা গেছে। প্রথমে হচ্ছে আমরা সমস্ত আলাদা আলাদা স্টেজ করব। ঠিক আছে, প্রথমে আমরা এর দিক থেকে দেখব, তারপর আউটপুট ম্যানুফ্যাকচারার বি দিক থেকে দেখব, তারপর রিটেলার সি দিক থেকে দেখব, সবার দিক থেকে দেখব। আমরা সবার দিক থেকে দেখব, স্টেপ বাই স্টেপ করছি। ঠিক আছে, তো প্রথমে যদি আমরা এর কথা বলি, আমরা এই দিকটা বলছি। প্রথমে যদি বলি কস্ট, কস্ট কত? এই যে মার্কার পেন তৈরি করব, মার্কার পেন তৈরি করতে গেলে আমাকে তো কিছু মার্কার পেনের র ম্যাটেরিয়াল পারচেজ করতে হবে। আমি মানে বির কথা বলছি, আমি মানে বি তো কিছু র ম্যাটেরিয়াল পারচেজ করবে। তো র ম্যাটেরিয়াল কার থেকে পারচেজ করবে? স্যার, র ম্যাটেরিয়াল পারচেজ করবে এর থেকে। ঠিক আছে, তো এর র ম্যাটেরিয়াল গুলো কত টাকায় বিক্রি করবে? বলছে 1000 টাকা। 1000 টাকা। আচ্ছা, এবার একটা কথা মাথায় রাখবে, আমি কিছুক্ষণ আগেই বললাম
এক্সাইজ ডিউটি কখন চার্জ করা হয়? যদি কোনো প্রোডাক্ট তৈরি হয়, অর্থাৎ কোনো প্রোডাক্ট যদি ম্যানুফ্যাকচারিং হয় তখনই এক্সাইজ ডিউটি চার্জ করা হয়। ঠিক আছে, তার মানে এই যে এ, এই যে ভদ্রলোক এ, এ কি হচ্ছে, এই মার্কার পেন তৈরি করতে যে ম্যাটেরিয়াল গুলো লাগবে সেই ম্যাটেরিয়াল গুলো ও তৈরি করে, তাহলে নিশ্চয়ই এখানে এক্সাইজ ডিউটি লাগবে। এক্সাইজ ডিউটি কত বলছে? 12.5%। তাহলে এখানে 12.5% অ্যাড করব এক্সাইজ ডিউটি। এক্সাইজ ডিউটি 12.5% অ্যাড করব। কত পার্সেন্ট? 12.5%। তাহলে ক্যালকুলেটর নাও, 1000 এর 12.5% করে দেখো কত হচ্ছে। 1000 টাকা 12.5% করে দেখা যায় কত হয়। কত হচ্ছে? 125। 125 কত হলো? 1125। ঠিক আছে, এবার ভ্যাট, এরপরে আবার ভ্যাট লাগবে। কারণ আমরা জানি প্রোডাক্ট বেচা হলে তখন ভ্যাট লাগে। আমি আগের নিয়ম বলছি, এখনকার নিয়ম বলছি না। আগে কি হতো? ভ্যাট লাগবে। তাহলে ভ্যাট কত পার্সেন্ট বলেছে? ভ্যাট বলেছে 14.5%। কার উপর 14.5%? এই 1125 এর উপর 14.5% কত হচ্ছে? 163.125। তাহলে যোগ করো, যোগ করে কত হচ্ছে দেখো, হচ্ছে 1288.125। তার মানে বুঝতে পারলে এটা আমরা কার দিক থেকে দেখলাম? এটা আমরা এর দিক থেকে দেখলাম। এ যে প্রোডাক্টটা বি কে বেচছে, মানে যে ম্যাটেরিয়াল গুলো বি কে বেচছে সেই ম্যাটেরিয়ালটার দাম 1000 টাকা, 1000 টাকায় বেচছে। ও এক্সাইজ ডিউটি 12.5% চার্জ করছে। কেন? ওর বক্তব্য পরিষ্কার। ও বলছে আমি যেহেতু ম্যানুফ্যাকচারিং করেছি তাই আমাকে এক্সাইজ ডিউটি দিতে হবে। তো এক্সাইজ ডিউটি 125 নিল। এবার টোটাল করে 1125 হলে এর উপর ভ্যাট চার্জ করা হচ্ছে। তো ঠিক আছে, বুঝতে পারলে। এবার আমরা কার দিক থেকে দেখবো? এবার আমরা বি দিক থেকে দেখবো। ঠিক আছে, তো বির কস্ট কত? তোমরা বলবে, তোমরা এখন বলতেই পারো স্যার কেননা বি তো এর কাছ থেকে এত টাকা দিয়ে কিনেছে। আমি বললাম এত টাকা বাদ দাও, এই যে 1288.125 একটু সাইডে রাখো, টাকাটাকে সাইডে রাখো। আমি বলছি কিনেছে কস্ট কত টাকা? 1000 টাকা দিয়ে কিনেছে। কত টাকা দিয়ে কিনেছে? 1000 টাকা দিয়ে কিনেছে। ঠিক আছে, এবার এই যে বি, ঠিক আছে, বিও তো আবার ম্যানুফ্যাকচারার। বি, বি মানে আমি মার্কেট পেন তৈরি করে কাকে বেচবো? রিটেলার সি কে বেচবো। তার মানে আমি বলেছি আমি যখন সি কে বেচবো 10% প্রফিট করব। 10% প্রফিট করব। 1000 টাকা কস্ট, এর উপর প্রফিট করব 10%। ঠিক আছে, 1000 এর 10% প্রফিট করলে কত হয়? 100 টাকা। তাহলে 1100 টাকা। ঠিক আছে, 1100 টাকা। এবার আমি যেহেতু ম্যানুফ্যাকচারিং করছি, আমি তো কারখানায় মার্কেট পেন গুলো ম্যানুফ্যাকচারিং করছি, তাহলে আমি এক্সাইজ ডিউটি চার্জ করব। কারণ যারা ম্যানুফ্যাকচারিং করে তারাই এক্সাইজ ডিউটি চার্জ করে। তাহলে এক্সাইজ ডিউটি চার্জ করব। এখানে ছোট করে লিখলাম ইডি কত পার্সেন্ট? 12.5%। এক্সাইজ ডিউটি 12.5%। তার মানে 1100 টাকার উপর 12.5% কত হচ্ছে? 137.5। টোটাল কত হলো? টোটাল হচ্ছে এই 1100 টাকা, 1100 আর 135 মানে 1237.5। এবার ভ্যাট চার্জ করা হবে। ভ্যাট তো অবশ্যই হবে, প্রতিটা স্টেজে ভ্যাট হবে। প্রোডাক্টটা বেচা হলে ভ্যাট হয়, আর এক্সাইজ ডিউটি কখন হয়? ম্যানুফ্যাকচারিং হলে। ঠিক আছে, তাহলে ভ্যাট, ভ্যাট কত পার্সেন্ট? 12.5%। 12.5%। তাহলে এই টাকাটার উপর 12.5% যদি আমরা করি কত হচ্ছে? 154.6875। টোটাল করা যাক কত হচ্ছে দেখা যাক। 1237.5 টোটাল হচ্ছে 1392.1875। ঠিক আছে, আচ্ছা এবার কি করব? এইবার আমরা তার মানে এ ম্যাটেরিয়াল গুলো বি কে বেচে দিল, বি মার্কার পেন তৈরি করে সি কে বেচে দিল। এবার আমরা সি দিক দিয়ে দেখি। এবার আমরা সি দিক দিয়ে দেখি। সি কি করেছে? সি কেনা কত? সি কেনা কত? তোমরা দেখি বড় দেখি সি কত টাকা দিয়ে কিনেছে। সি কত টাকা দিয়ে কিনেছে? দেখো 1100 টাকা তো অবশ্যই হবে। দেখো তার মানে এবার কি করলাম আরেকবার বলে দিচ্ছি। এ এ ম্যানুফ্যাকচারার বি কে বেচেছে এত টাকা দিয়ে। এ বি কে বেচেছে এই এত টাকা দিয়ে। ঠিক আছে তো? আবার বি ম্যানুফ্যাকচারার রিটেলার সি কে বেচেছে এত টাকা দিয়ে। ঠিক আছে তো? এবার আমরা কি করব? এবার হচ্ছে সি যে রিটেলার সে আবার কনজিউমারকে বেচেছে। ঠিক আছে, সে আবার কনজিউমারকে বেচেছে। এবার যদি আমি বলি রিটেলার এই মানে বি ম্যানুফ্যাকচারার থেকে কত টাকা দিয়ে ও মার্কার পেন গুলো কিনেছে, তৈরি করা মার্কার পেন কত টাকায় কিনেছে, তোমরা কি করবে? তোমরা এই টাকা তো আশা করি বলবে না, কারণ আমি বললাম ট্যাক্সটা বাদ দাও। মেন কত টাকা দিয়ে কিনেছে।
আমি যদি বলি মেন কত টাকা দিয়ে কিনে, তোমরা বলতে পারো, তোমরা বললে স্যার 1000 টাকা। একদমই না, 1000 টাকা দিয়ে কেনে নি, ও কিনেছে হচ্ছে এই যে এই টাকাটা দিয়ে, এই যে 1237.5, 1237.5 এই টাকা দিয়ে কিনেছে। কেন এত টাকা দিয়ে কিনেছে, কি করে বুঝলাম এত টাকা দিয়ে কিনেছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু মন দিয়ে শোনো। তোমরা বলতে পারো যে স্যার আপনি এখানটায় আপনি এই যে এখানে 1000 টাকা কেন নিয়েছেন, এখানে 1000 টাকা নিয়েছেন কেননা এখানে যে এখানে কত টাকায় বেচেছিল মেন আমাকে দেখতে হবে মেন দাম কত ছিল, মেন কত টাকায় বেচা হয়েছে। ঠিক আছে, এই যে এ যে বি কে বেচেছে, এ ম্যানুফ্যাকচারার যে বি ম্যানুফ্যাকচারার বেচেছে, মেন কত টাকায় বেচেছে, ট্যাক্স গুলোকে বাদ দিতে হয়, ট্যাক্স গুলোকে বাদ দিতে হয়। দেখো এই যে এ ম্যানুফ্যাকচারার যে বি ম্যানুফ্যাকচারার বেচেছে মেন 1000 টাকায় বেচেছে, এ বি কে বেচেছে মেন 1000 টাকা ভ্যালুতে বেচেছে, তারপর সে 1000 এর উপর ট্যাক্স চার্জ হয়েছে, এই 1000 এর উপর এক্সাইজ ডিউটি চার্জ হয়েছে, ভ্যাট চার্জ হয়েছে, তাই এখানে আমরা 1000 টাকায় মেন টাকা। তার মানে বি ম্যানুফ্যাকচারার রিটেলার সি কে বেচেছে মেন কত টাকায় বেচেছে। তোমরা যদি বলো, তোমরা বলো স্যার তাহলে তো 1100 টাকা, 1100 টাকা মানে 1000 টাকা কস্ট, 100 টাকা প্রফিট, 1100 টাকা লেখা হচ্ছিল, আপনি কেন 1237 লিখলেন? এইবার দেখো এই যে বি ম্যানুফ্যাকচারার যে ম্যানুফ্যাকচারিং করে সে তো এক্সাইজ ডিউটি চার্জ করবে, কার থেকে চার্জ করবে? আরে যে ম্যানুফ্যাকচারার সে এক্সাইজ ডিউটি টাকাটা করবে রিটেলারের থেকে। এই যে এ ম্যানুফ্যাকচারার ও এক্সাইজ ডিউটি টাকাটা নিচে কার থেকে, বি থেকে। এবার বি ম্যানুফ্যাকচারার এক্সাইজ ডিউটি টাকাটা কার থেকে নেবে, রিটেলারের থেকে। জিনিসটা মাথায় রাখবে, এক্সাইজ ডিউটি কখন লাগে, এক্সাইজ ডিউটি ম্যানুফ্যাকচারিং এর সময় এক্সাইজ ডিউটি লাগবে, ম্যানুফ্যাকচারিং না হলে কিন্তু এক্সাইজ ডিউটি লাগবে না। তার মানে দেখো রিটেলার কি ম্যানুফ্যাকচারিং করেছে, না স্যার রিটেলার ম্যানুফ্যাকচারিং করেনি, তাহলে ও কিন্তু কারোর থেকে এক্সাইজ ডিউটি টাকাটা নিতে পারবে না। ঠিক আছে, তার মানে কি স্যার আপনি এটাই বলতে যাচ্ছেন যে বি এই ম্যানুফ্যাকচারার বি মার্কার পেন তৈরি করতে হলে এক্সাইজ ডিউটি 137 টাকা পুরো আমার থেকে নেবে, একদমই ঠিক, সি থেকে 137 টাকা নিয়ে নেবে। তাই জন্য কি হবে, এই 1100 টাকা তো এমনি অরিজিনাল দাম, আর 137 টাকা হচ্ছে তোমার এক্সাইজ ডিউটি, টোটাল 1237.5। আমি আবার বলে দিচ্ছি, আমাদের দেশে যদি কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হয় তাহলে এক্সাইজ ডিউটি চার্জ হয়, তাহলে এক্সাইজ ডিউটি কে নেবে? ঠিক আছে, এবার দেখো মন দিয়ে শুনবে, এখানে ধরো এ আর এটা হচ্ছে বি, এ হচ্ছে ধরো এ হচ্ছে ম্যানুফ্যাকচারার আর হচ্ছে বি হচ্ছে হোলসেলার। ঠিক আছে, তো এ কোন একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছে, ও এক্সাইজ ডিউটি চার্জ করবে, কার থেকে চার্জ করবে, বি থেকে চার্জ করবে, বি থেকে চার্জ করবে, মানে এক্সাইজ ডিউটির টাকাটা কাকে বিয়ার করতে হবে, বি কে বিয়ার করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এখানটায় দেখো এখানে 1237 টাকা 50 পয়সা হয়ে গেল। এবার প্রফিট, ও যখন এই প্রোডাক্টটা রিটেলার সি ও যখন কনজিউমারকে বা কাস্টমারকে প্রোডাক্টটা বেচবে 10% প্রফিট রেখে বেচবে, তাহলে এর উপর যদি 10% প্রফিট হয় তাহলে কত হচ্ছে, 1237 টাকা 50 পয়সা, তার উপর যদি 10% প্রফিট হয় হচ্ছে 123.75। টোটাল করে হচ্ছে 1361.25। ভুল করেও কিন্তু এখানে এক্সাইজ ডিউটি বসাবো না, এখানে এক্সাইজ ডিউটি বসাবো না, তার কারণ রিটেলার কিন্তু কোনো প্রোডাক্ট তৈরি করছে না, ও কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছে না, যদি ম্যানুফ্যাকচারিং করতো তাহলে এক্সাইজ ডিউটি বসতো। ঠিক আছে, তো তাই কারণে এখানে এক্সাইজ ডিউটি না বসে ও এই প্রোডাক্টটা কনজিউমারকে সেল করছে বা কাস্টমারকে সেল করছে, তাই ভ্যাট বসবে, কত পার্সেন্ট ভ্যাট বসবে, 14.5%। এর উপর 14.5% যদি চার্জ করি তাহলে কত হচ্ছে 197.125। তো টোটাল করো, এটা টোটাল করে হচ্ছে 1558.63125। তার মানে রিটেলার মানে সি কাকে বেচলো, শেষ পর্যন্ত কাস্টমারকে বেচলো। কত টাকায় বেচলো দেখেছো, মেন প্রোডাক্টের দাম ছিল 1000 টাকা, লাস্টে কত টাকায় বেচলো 1558। অ্যাকচুয়ালি যদি আমরা বলি, দেখো অ্যাকচুয়ালি যদি আমরা বলি প্রোডাক্টটার দাম ছিল 1000 টাকা, প্রোডাক্টটার দাম ছিল 1000 টাকা, ও 100 টাকা প্রফিট করেছে, মানে কত হলো 1100 টাকা, আর ও 123 টাকা প্রফিট করেছে, 123 রাউন্ডে ধরলাম, মানে 1100 1223, 1223 টাকা প্রোডাক্টটার দাম। ঠিক আছে, 1223 টাকার প্রোডাক্টটা কত টাকায় বেচা হয়েছে, 1558 টাকা। মানে কত টাকা এক্সট্রা ট্যাক্স দিতে হয়েছে, 335। ঠিক আছে, কনজিউমারকে এক্সট্রা 335 টাকা ট্যাক্স দিতে হয়েছে। ঠিক আছে, এই যে কনজিউমারকে এক্সট্রা 335 টাকা ট্যাক্স দিতে হয়েছে, এটা আমরা সব স্টেপ বাই স্টেপ করব।
ঠিক আছে। তো আমরা যদি এই স্টেজ বলি, এই স্টেজে এক্সাইজ ডিউটি কত বেরিয়েছে? এই স্টেজে এক্সাইজ ডিউটি স্যার 125 টাকা। এই স্টেজে ভ্যাট বেরিয়েছে কত? এই স্টেজে ভ্যাট বেরিয়েছে 163.125। আচ্ছা এই স্টেজে তোমার এক্সাইজ ডিউটি কত বেরিয়েছে? এই স্টেজে এক্সাইজ ডিউটি বেরিয়েছে তোমার 137.5। ঠিক আছে। তো একটু নিচে লিখছি, একটু নিচে ছেড়ে লেখো। এই স্টেজে ভ্যাট বেরিয়েছে কত? এই স্টেজে ভ্যাট হচ্ছে 154.6875। ঠিক আছে, 6875। আচ্ছা এই স্টেজে তোমার এক্সাইজ ডিউটি কিছুই নেই। এই স্টেজে তোমার ভ্যাট বেরিয়েছে কত? এই স্টেজে ভ্যাট বেরিয়েছে 197.38125। আচ্ছা এবার একটা কনসেপ্ট কি, সেটা হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট, আইটিসি। এটা নাকি ইনপুট ট্যাক্স ক্রেডিট মানে হচ্ছে আইটিসি। ঠিক আছে, এর বেনিফিট পাওয়া যাবে কিভাবে এটা একটু বোঝাচ্ছি। দেখো এই যে এখানে ম্যানুফ্যাকচারার বি কে বেচেছে, তো ম্যানুফ্যাকচারার এ। আচ্ছা আরেকটা জিনিস মন দিয়ে শোনো, এখানে একটা জিনিস বোঝানোর ব্যাপার আছে, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারার বি কে প্রোডাক্টগুলো বেচেছে, তার মানে এই ট্যাক্সের টাকা মানে এক্সাইজ ডিউটি আর ভ্যাটের টাকাটা ম্যানুফ্যাকচারার বি থেকে কালেক্ট করেছে। আচ্ছা ম্যানুফ্যাকচারার বি আবার সি কে প্রোডাক্টগুলো বেচেছে, তাহলে ম্যানুফ্যাকচারার বি এই ট্যাক্সের টাকাগুলো কার থেকে কালেক্ট করেছে? সি থেকে কালেক্ট করেছে। সি আবার কাকে বেচেছে? সি আবার কাস্টমারকে বেচেছে, তাহলে সি আবার টাকাগুলো কার থেকে কালেক্ট করলো? কাস্টমার থেকে টাকা কালেক্ট করলো। তার মানে কি আলটিমেটলি ট্যাক্স কাকে দিতে হয়? ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে আলটিমেটলি ট্যাক্স কাকে দিতে হয়? আলটিমেটলি কাস্টমারকেই কিন্তু ট্যাক্সটা দিতে হয়। কাস্টমার মানে ফাইনাল যে প্রোডাক্টটা কনজিউম করে তাকে কিন্তু ট্যাক্স দিতে হয়। ঠিক আছে। তো এইবার দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে মানে এ, এই ভদ্রলোকটার নাম কি? এ প্রোডাক্টগুলো বি কে বেচেছে। এ কিন্তু কোনো ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবে না। কেন ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবে না? তো বলো না, এখানে এ প্রোডাক্টগুলো কাকে বেচেছে? বি কে বেচেছে। আর একটা জিনিস বলে দিচ্ছি, ইনপুট কাকে বলে আর আউটপুট কাকে বলে। প্রোডাক্ট যদি পারচেজ করি, ঠিক আছে, পারচেজ করলে কি হয়? প্রোডাক্ট পারচেজ করলে আমরা যদি কোনো কিছু পারচেজ করি তাহলে কি হয়? গুডস গুলো আসে, ইন হয়। ঠিক আছে, পারচেজ করলে ইন হয়, সেখান থেকে এসে ইনপুট। আর আউটপুট কি? প্রোডাক্ট গুলো যদি সেল করে দিই তাহলে আউট হচ্ছে, তাই জন্য আউটপুট। তাই পারচেজের উপর যদি কোনো ট্যাক্স হয় তাকে বলে ইনপুট ট্যাক্স, আর সেলের উপর যদি কোনো ট্যাক্স হয় তাকে বলে আউটপুট ট্যাক্স। তার মানে কি এখানে ম্যানুফ্যাকচারার বি কে গুডস গুলো বেচেছে, তাহলে বেচলে ওর কি ইনপুট ট্যাক্স নিয়েছে নাকি আউটপুট ট্যাক্স? আর আউটপুট ট্যাক্স। তার মানে এখানে যে এক্সাইজ ডিউটি বলতে পারো এটা আউটপুট, আর ভ্যাটটাও হচ্ছে আউটপুট। ঠিক আছে, তার মানে ও কিন্তু এই যে ম্যানুফ্যাকচারার এ কিন্তু কোনো ইনপুট ট্যাক্স এইটার অ্যাডভান্টেজ পাবে না। কেন না? ও তো কোনো প্রোডাক্ট পারচেজ করেইনি। পারচেজ করলে ইনপুট ট্যাক্স দিতে হতো, তাহলে ইনপুট ট্যাক্স এইটার অ্যাডভান্টেজ পেত। আচ্ছা যদি প্রোডাক্ট বির কথা বলি তাহলে বুঝতে পারবে, মানে ম্যানুফ্যাকচারার বি, প্রোডাক্ট বি না, সরি, ম্যানুফ্যাকচারার বি যখন ম্যানুফ্যাকচারার এর থেকে প্রোডাক্টগুলো পারচেজ করেছিল, ও তখন এক্সাইজ ডিউটি দিয়েছিল কত? আবার বলেছি ম্যানুফ্যাকচারার বি যখন ম্যানুফ্যাকচারার এর থেকে প্রোডাক্ট পারচেজ করেছিল তখন এক্সাইজ দিয়েছিল কত? স্যার এক্সাইজ এই 125 দিয়ে দিয়েছিল। ঠিক আছে। তো আচ্ছা ভ্যাট দিয়েছিল কত? স্যার ভ্যাট 163.125 দিয়ে দিয়েছিল, এত টাকা ভ্যাট দিয়ে দিয়েছিল। এইবার কি হচ্ছে? গভর্নমেন্ট কি বলেছে? গভর্নমেন্ট ম্যানুফ্যাকচারার বির কাছে এক্সাইজ ডিউটি চেয়েছে 137.5, মানে 137 টাকা 50 পয়সা এক্সাইজ ডিউটি চেয়েছে। কিন্তু ম্যানুফ্যাকচারার বি বলবে, ওর কথাটা একদম ইজি। ও বলেছে আমি যেই প্রোডাক্টগুলো কিনেছি সেই প্রোডাক্টের উপর আমি অলরেডি 125 টাকা দিয়ে দিয়েছি। আমি তাহলে কেন 137 টাকা দেবো? 125 টাকা তো আগেই দিয়ে দিয়েছি, আমি কেন 137 দেবো? তাই জন্য ও ইনপুট ট্যাক্স ক্রেডিটের অ্যাডভান্টেজ পেয়ে যাবে। কেন অ্যাডভান্টেজ পেয়ে যাবে? ও বলবে আমি সেম প্রোডাক্টের উপরেই তো কিনেছি, আমি তো একই প্রোডাক্ট কিনেছি, সেই প্রোডাক্টগুলো বেচে 137 টাকা 50 পয়সা গভর্নমেন্টকে এক্সাইজ ডিউটি দিতে হবে। ঠিক আছে, এক্সাইজ ডিউটি দিতে হবে কত? 137 টাকা 50 পয়সা। আর আমি তো অলরেডি 125 দিয়ে দিই, তাহলে এর তো বেনিফিট পাবো। তাহলে 125 টাকা এর থেকে যদি মাইনাস করি কত হচ্ছে? 12.5। এই 12.5 যেটা হচ্ছে এটা আইটিসি পেয়ে গেল, মানে ইনপুট ট্যাক্স ক্রেডিট পেয়ে গেল। এই বাকি 12 টাকা 50 পয়সা এই টাকাটা গভর্নমেন্টকে দেবে। এবার ভ্যাটের কথা যদি বলি, ম্যানুফ্যাকচারার এর থেকে যখন প্রোডাক্টগুলো পারচেজ করেছে তখন ভ্যাট দিয়েছিল কত? এত টাকা ভ্যাট দিয়েছিল। আচ্ছা ম্যানুফ্যাকচারার বি যখন হোলসেলার সি কে প্রোডাক্টগুলো বেচছে তখন ভ্যাট কত টাকা কালেক্ট করলো? এত টাকা ভ্যাট কালেক্ট করলো। গভর্নমেন্ট এই টাকাটা চেয়েছে,
গভর্নমেন্ট এই টাকাটা পরিষ্কারভাবে চেয়ে গেছে, ঠিক আছে? তো দেখো ক্যালকুলেশনটা একটু চেঞ্জ করে নিলাম, একটু ভুল হয়েছিল, কোশ্চেনে বলেছিল ভ্যাট 14.5%, এখানে আমরা ভুল করে 12.5% করেছিলাম বলে অ্যানসারে গন্ডগোল হচ্ছিল, ঠিক আছে? ভ্যাট বলেছিল 14.5%, ভুল করে 12.5% করে দিয়েছিলাম। আচ্ছা যাই হোক, তাহলে এই এত টাকার উপর 14.5% করলে এই টাকাটা হচ্ছে টোটাল অ্যাড করে হলো এত টাকা, ঠিক আছে? টোটাল অ্যাড করে হলো এত টাকা। এবার দেখো এখানে এক্সাইজ ডিউটি বুঝেছি, কিন্তু কিন্তু ভ্যাটের ব্যাপারটা, এই যে ম্যানুফ্যাকচারার বি যখন ম্যানুফ্যাকচারার এর থেকে গুডস গুলো পারচেজ করেছিল, ও তখন ভ্যাট দিয়েছিল, কত টাকা ভ্যাট দিয়েছিল? ভ্যাট কত দিয়েছিল স্যার? 163.125 ভ্যাট দিয়েছিল, ঠিক আছে? এত টাকা ভ্যাট দিয়েছিল, কিন্তু এই ম্যানুফ্যাকচারার বি যখন রিটেলার সি কে প্রোডাক্ট গুলো বেচছে, ঠিক আছে, তখন কত টাকা ওর থেকে সি থেকে কত টাকা ভ্যাট কালেক্ট করেছে স্যার? ভ্যাট এত টাকা ভ্যাট কালেক্ট করেছে, কত? 179 লিখে নাও, 179.4375 এত টাকা ভ্যাট কালেক্ট করেছে। আবার বলে দিচ্ছি, প্রোডাক্ট বেচার সময় অর্থাৎ সেল করলে যে ভ্যাট হয় তাকে বলে আউটপুট, ঠিক আছে? সেল করলে যে ভ্যাট হয় তাকে বলে আউটপুট। ম্যানুফ্যাকচারার বি যখন রিটেলার সি কে প্রোডাক্টগুলো বেচেছে, কত টাকা ভ্যাট থেকে নিয়েছে? এত টাকা ভ্যাট নিয়েছে। এটা কি ভ্যাট? এটাকে স্যার আউটপুট ভ্যাট বলে। এটাকে কি ভ্যাট বলে? আউটপুট। এটা আউটপুট ভ্যাট বলে, ঠিক আছে? তো কিন্তু ম্যানুফ্যাকচারার বি যখন ম্যানুফ্যাকচারার এর থেকে গুডস পারচেজ করে তখন কত টাকা ভ্যাট দিয়েছিল স্যার? 163.125 এত টাকা অলরেডি ভ্যাট দিয়ে দিয়েছিল। তাহলে কি ও কি ইনপুট ট্যাক্স 8 এর অ্যাডভান্টেজ পাবে না? অবশ্যই পাবে, অবশ্যই পাবে। গভর্নমেন্ট যখন ম্যানুফ্যাকচারার বির কাছ থেকে এত টাকা ভ্যাট চেয়েছে, বলে তুমি তো এত টাকা সেল করলে, তুমি এত টাকা ভ্যাট দাও। গভর্নমেন্ট যখন এত টাকা ছিল, তখন ম্যানুফ্যাকচারার বি গভর্নমেন্টকে বললো, আমি তো অলরেডি এই প্রোডাক্টের উপরে এত টাকা ভ্যাট দিয়ে দিয়েছি, আমি বাকি টাকা ভ্যাট দেবো। এটাকে বলে ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যাডভান্টেজ, অর্থাৎ আইটিসি অ্যাডভান্টেজ পেয়ে গেল। তো বাদ দাও, এটা থেকে এটা বাদ দাও, কত হচ্ছে? 179.4375 মাইনাস 163.125 কত হচ্ছে? 16.3125। তো গভর্নমেন্টকে কত দেবে? 16.3125। আচ্ছা, এখানে তো ও এক্সাইজ ডিউটির কোনো অ্যাডভান্টেজ পাবে না, ঠিক আছে? এখানে ও এক্সাইজ ডিউটির কোনো অ্যাডভান্টেজ পাবে না, অর্থাৎ এক্সাইজ ডিউটি পুরো টাকাটা দিতে হবে। এক্সাইজ ডিউটি কত টাকা? এক্সাইজ ডিউটির টাকাটা ওকে পুরো দিয়ে দিতে হবে। বলে দিচ্ছি কত টাকা। ভ্যাটের কথাটা যদি বলি, এই যে রিটেলার সি যখন কাস্টমারকে প্রোডাক্টটা বেচছে, ঠিক আছে, তখন ওর থেকে কত টাকা ভ্যাট নিয়েছে? এত টাকা ভ্যাট নিয়েছে। তো গভর্নমেন্ট বললো দাও এবারটা আমরা দিয়ে দাও। তখন রিটেলার সি বলছে, আমি যখন ম্যানুফ্যাকচারার দিক থেকে গুডস গুলো পারচেজ করে ওকে তো আমি ভ্যাট দিয়েছিলাম 179, এত টাকা ভ্যাট দিয়ে দিয়েছিলাম, তাহলে একটা অ্যাডভান্টেজ আমি পাবো, অবশ্যই পাবো। আইটিসি ইনপুট ট্যাক্স ক্রেডিট কত টাকা? 179.4375। এটা মাইনাস করো, দেখো কত হচ্ছে? 197.38125 মাইনাস 179.4375। তার মানে কত টাকা গভর্নমেন্টে দিতে হবে? 17.94 আচ্ছা আচ্ছা, এবার যদি আমি তোমাদের বলি, এই যে এক্সাইজের টাকাটা কে কালেক্ট করবে স্যার? এক্সাইজের টাকাটা সেন্ট্রাল কালেক্ট করবে, এক্সাইজের টাকাটা। তো লেখো, সেন্ট্রাল কত টাকা ট্যাক্স কালেক্ট করবে? সেন্ট্রাল টাকাটা কালেক্ট করবে, এক্সাইজের টাকাটা কালেক্ট করবে কে? সেন্ট্রাল। কিসের টাকা? এক্সাইজের টাকা। তো এক্সাইজের টাকা সেন্ট্রাল কত কালেক্ট করবে? এখানে এক্সাইজের টাকা কালেক্ট করবে 125, এখানে এক্সাইজের টাকা কালেক্ট করবে এত টাকা 12.5, ঠিক আছে? 12.5 তো না, বাকি টাকাটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে এই টাকায় কালেক্ট করবে, এখানে কিছু নেই, ঠিক আছে? এখানে কিছু নেই, তাহলে সেন্ট্রাল এত টাকা এক্সেল এর টাকা কালেক্ট করবে। আচ্ছা, আর স্টেট ভ্যাটের টাকা কত কালেক্ট করবে? আমরা জানি ভ্যাটের টাকা কে নেয়? স্টেট নেয়। স্টেট এখানে ভ্যাটের টাকা নেবে 163.125 প্লাস আর কোথায় নেবে ভ্যাট? এই দেখো এখানে ভ্যাট নেবে কত? 16.3125, 16.3125। আর কোথায় নেবে ভ্যাট? আর নেবে এই যে ভ্যাট 17.94 টোটাল করো, টোটাল করলে বুঝতে পারবে সেন্টার এত টাকা নেবে আর স্টেট এত টাকা নেবে। কত হচ্ছে? 125 প্লাস 12.5 কত হচ্ছে? সেন্টার নেবে হচ্ছে 137.5, 137.5 নেবে সেন্টার।
আচ্ছা স্টেট কত নেবে, স্টেট নেবে যে 163.125 প্লাস 16.3125 প্লাস 17.94375। ইয়ে কত নিল, স্টেট কত নিল 197.3812538125 তার মানে বুঝতে পারলাম সেন্টার কত টাকা নিল, সেন্টার এত টাকা নিল আর স্টেট এত টাকা নিল। সেন্টার এত টাকা নিল, স্টেট এত টাকা নিল। আগের নিয়মে এটাই হতো, তার মানে কত টাকা এক্সট্রা ট্যাক্স দিতে হলো, কত টাকা এক্সট্রা ট্যাক্স দিতে, টোটাল অ্যাড করো 137 প্লাস 137.5 প্লাস 197.38125 137.5 প্লাস 197.38125 তাহলে কত টাকা ট্যাক্স দিতে হলো 334.88125 334.88125 এই যে এত টাকা যে ট্যাক্স দিতে হলো, এই ট্যাক্সটা কে দিল, এই ট্যাক্সটা কনজিউমার দিল। তোমরা হিসাব করলেই বুঝতে পারবে এত টাকা ট্যাক্স কে দিল, কনজিউমার দিল। তোমরা নিজেরাই হিসাব করো, এত টাকা কনজিউমারকে দিতে হলো, এত টাকা ট্যাক্স কাকে দিতে হলো, কনজিউমারকে দিতে হলো। তাহলে আমরা বুঝতে পারলাম নেট যে কনজিউমার বা নেট যে কাস্টমার, ফাইনাল যে কাস্টমার, তাকে কত টাকা দিতে হয়েছিল, এই যে সেন্ট্রালকে এত টাকা দিতে হয়েছে আর স্টেটকে এত টাকা দিতে হয়েছে, এক্সট্রা যেই প্রোডাক্টের দাম 1000 টাকা না বাড়তে বাড়তে এত টাকা দিতে হয়েছে, ঠিক আছে তো। আর আগে আমাদের যেটা ছিল ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যত টাকা ভ্যালু অ্যাড হলো তার উপর ট্যাক্স চার্জ হলো। তো যাই হোক এটা ছিল আগের কনসেপ্ট, ঠিক আছে, আগের কনসেপ্টটা বুঝতে পেরেছো তো। আচ্ছা এবার তোমাদের ডিফারেন্স দেখাতে হবে আগের কনসেপ্ট আর এখনকার কনসেপ্টের মধ্যে ডিফারেন্স, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এরপরে যে অঙ্কটা করাবো এই অঙ্কটা থেকে, ঠিক আছে, আগে কি রকম স্ট্রাকচার ছিল, ঠিক আছে, আগে কি রকম স্ট্রাকচার ছিল মানে ইনডাইরেক্ট ট্যাক্সটা কিভাবে নিত, কি রকম স্ট্রাকচার ছিল, আর এখন জিএসটি এসছে কি রকম স্ট্রাকচার হয়েছে, তা আগের স্ট্রাকচার ভালো ছিল না এই স্ট্রাকচার ভালো ছিল, এই অঙ্কটা দেখে বুঝতে পারবে। আগের অঙ্কটা কি দেখালাম, আগের অঙ্কটা একটু টাফ মনে হয় তোমাদের পক্ষে হয়ে গেছে। কি ছিল আগের অঙ্কটা, দেখলাম আগের অঙ্কটা মানে আগে কিরকম ভাবে ইনডাইরেক্ট ট্যাক্সটা ক্যালকুলেট করা হতো, ঠিক আছে। এবার দেখো কি বলছে, মিস্টার এ পারচেজ, সাপোজ ধরো আমি আমার একটা মার্কার পেন, আমি মার্কার পেন তৈরি করি, মার্কার পেনের কারখানা আছে, ঠিক আছে। মার্কার পেন কিনতে গেলে মানে মার্কার পেন তৈরি করতে গেলে কারোর থেকে তো আমাকে মার্কার পেন ম্যাটেরিয়াল পারচেজ করতে হবে। তো আমি যার থেকে মার্কার পেনের ম্যাটেরিয়াল পারচেজ করি, কত টাকা মার্কার পেনের ম্যাটেরিয়াল পারচেজ করি স্যার 20,000, ঠিক আছে। যার থেকে মার্কার পেনের ম্যাটেরিয়াল গুলো পারচেজ করে সে আমার উপর এক্সাইজ ডিউটি চাপিয়েছে 10% আর ভ্যাট চাপিয়েছে 10%, ঠিক আছে। তো এইবার তার থেকে মার্কার পেন গুলো কিনে নিয়ে আসার পর আমি প্রসেসিং, দেখো আমি যে আমার কারখানায় যে মার্কার পেন গুলো তৈরি করব আমাকে তো প্রসেসিং খরচ করতে হবে, কারণ এই যে মার্কার পেন কিনে মানে মার্কার পেনের ম্যাটেরিয়াল কিনলেই তো মার্কার পেন বানানো হবে না, আমাকে এর জন্য আরো অনেক খরচ করতে হবে। তো সাপোজ আমি 1000 টাকা খরচ করেছি, তারপর আমি যখন এই মার্কার পেন গুলো যখন আমি মার্কেটে বেচেছি 20% প্রফিটে বেচেছি এবং আমি যাকে বেচেছি তার থেকে 10% এক্সাইজ ডিউটি নিয়েছি আর 10% ভ্যাট নিয়েছি, সাপোজ নেবই, কারণ বারবার বলেছি ম্যানুফ্যাকচারিং হলেই এক্সাইজ ডিউটি লাগে। তো দেখো আমি প্রথমে দেখাবো আগের অঙ্কটা দেখালাম কি, আগে আমাদের ট্যাক্স স্ট্রাকচার কেমন ছিল। এবার আমি দেখাবো সবার প্রথমে আমাদের ট্যাক্স স্ট্রাকচার কেমন ছিল, ঠিক আছে। প্রিভিয়াস একদম ফার্স্ট বলতে পারো, প্রিভিয়াস সবার প্রথম আমাদের ট্যাক্স স্ট্রাকচার কেমন ছিল। দেখো প্রথমে নিচ্ছি কস্ট, ঠিক আছে, কত টাকা দিয়ে কেনা হয়েছিল, 2000 টাকা দিয়ে ম্যাটেরিয়াল, সরি 20000 টাকা দিয়ে ম্যাটেরিয়াল কেনা হয়েছিল, ঠিক আছে। এর উপর এক্সাইজ ডিউটি, ঠিক আছে, এর উপর এক্সাইজ ডিউটি কত পার্সেন্ট চার্জ করা হলো, 10% এক্সাইজ ডিউটি চার্জ করা হলো। 20000 10% কত হয় 2000 টাকা, তাহলে টোটাল হলো 22000, ঠিক আছে তো। আচ্ছা এরপরে আবার ভ্যাট চার্জ করা হতো, ভ্যাটটা কিসের উপর হতো, এই যে টোটাল যে ভ্যালুটা হয় এর উপর ভ্যাট চার্জ করা হতো। আগের কথা বলেছি, তোমরা নিজেরাই বলবে বর্তমানে জিএসটি ভালো নাকি এই মেথডগুলো ভালো ছিল। এর উপর 10% করলে কত হয় 2200, টোটাল কত হলো 24200, ঠিক আছে। তো এত টাকা দিয়ে আমি কিনে নিয়ে আসলাম, এত টাকা দিয়ে ম্যাটেরিয়াল গুলো কিনে নিয়ে আসলাম, এবার আমি ম্যাটেরিয়ালটা তৈরি করব মানে ম্যাটেরিয়াল দিয়ে পেন তৈরি করব, তারপর মার্কেটে বেচবো, ঠিক আছে। এবার কস্ট লিখবো কত 24200, কারণ আমি এত টাকা দিয়ে কিনে এনেছি, আমি এর পেছনে প্রসেসিং চার্জেস, সাপোজ প্রসেসিং চার্জ 10000 করে দিই, ভালো হবে। প্রসেসিং চার্জেস মানে আমাকে মার্কার পেন তৈরি করতে আমাকে আরো 10000 টাকা খরচ করতে হয়েছে, ঠিক আছে। তো প্রসেসিং চার্জেস লিখে দাও, প্রসেসিং চার্জ কত লিখে 10000,
টোটাল কত হলো 34200। এইবার আমি কত পার্সেন্ট প্রফিটে বেচছি স্যার? 20% প্রফিটে বেচছি, 20% প্রফিট। তো এর উপর 20% প্রফিট যদি করি কত হচ্ছে? 34200 ইনটু 20% করলে আর কত হচ্ছে? 34200 ইনটু 20% করলে আর হচ্ছে 6840, 6840। তো এত টাকা দিয়ে আমি প্রোডাক্টগুলো সেল করছি, কত হচ্ছে? 41040। তো এইটা হচ্ছে মেইন দাম। এরপরে কি হবে? এর উপর আমি এক্সাইজ ডিউটি লাগাবো, কেননা আমি তো প্রোডাক্টটা তৈরি করি, আমি তো পেন তৈরি করলাম, যে তৈরি করে তার তো এক্সাইজ ডিউটি চার্জ করে। কার উপর চার্জ করব? যাকে প্রোডাক্টগুলো বেচবো। কত পার্সেন্ট? 10%। 10% চার্জ করলে হচ্ছে 4104। আচ্ছা এটা অ্যাড করি, 4104 কত হচ্ছে? 45144, 45144, 45144 হয়ে গেল। এবার এর উপর আবার ভ্যাট চার্জ করব, এর উপর আবার ভ্যাট চার্জ করব, কত পার্সেন্ট? 10%। তাহলে কত হচ্ছে? 4514.4। টোটাল কত হলো? 4514.4 টোটাল করলে হচ্ছে 49658, 49658.40। তাহলে বুঝতে পারলে কত টাকা হলো? আমি যখন ফাইনাল যখন কাস্টমারকে বেচবো, কত টাকায় বেচবো? কত টাকায় বেচবো? 49658। দেখো প্রোডাক্টের দাম, ম্যাটেরিয়াল কিনেছিলাম 20000 টাকা, ম্যাটেরিয়াল কিনেছিলাম 20000 টাকা, তারপর সেই প্রোডাক্টটা লাস্টে বেচা হলো কত টাকা দিয়ে? এত টাকায় বেচা হলো। বা আরো যদি আমি ভালো করে বলি, ম্যাটেরিয়াল 20000 টাকা দিয়ে কিনলাম, তারপরে তারপরে 20000 টাকা ম্যাটেরিয়ালের উপর আমি আরো এক্সট্রা কত খরচ করেছি? দেখো আমি তোমাদের যদি বোঝাই, 20000 টাকা দিয়ে ম্যাটেরিয়াল কিনলাম, 10000 টাকা প্রসেসিং চার্জেস খরচ করেছি 30000 টাকা। আমি প্রফিট করেছি কত? 20% প্রফিট করেছি, মানে কত? 6000 টাকা। আমি 6000 টাকা প্রফিট করে টোটাল 36000 এর প্রোডাক্টটা বেচছি, কিন্তু 36000 এর প্রোডাক্ট কাস্টমারকে কত টাকা দিয়ে কিনতে হলো? স্যার 49658 রাউন্ড ফিগার করি, তাহলে কত টাকা এক্সট্রা দিতে হলো কাস্টমারকে? 13658। এত টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দেই, এই এত টাকা পুরো গভর্নমেন্ট নিয়ে চলে গেছে, এত টাকা। ঠিক আছে তো? 36 এর জায়গায়, মানে যে প্রোডাক্ট, মানে আমি যে প্রোডাক্টটা বেচেছি 36000, সেলিং প্রাইস 36, কিন্তু গভর্নমেন্ট কত টাকা নিয়ে গেল? গভর্নমেন্ট এত টাকা নিয়ে গেল, তার মানে ফাইনাল কনজিউমারের কাছ থেকে এত টাকা বেরিয়ে গেল। তো ব্যাপারটা তোমরা বুঝতে পারছো আশা করি, ব্যাপারটা বুঝতে পারছো। কারণ এই মেথডটা খুবই খুবই মানে বাজে মেথড ছিল, কাস্টমারদের খুবই প্রবলেম হতো। কি হতো দেখো, এই মেথডটাকে বলা হয় ট্যাক্স অন ট্যাক্স। দেখো ট্যাক্স অন ট্যাক্স কেন? এই যে এখানে 2000 টাকা এক্সাইজ ডিউটি ট্যাক্স ছিল, এই 2000 টাকার উপর আমার ট্যাক্স চাপানো হয়েছে। এই যে এখানে ভ্যাটটা 2200 কার উপর হয়েছে? স্যার এই 22000 এর উপর 10% করে 2200, তার মানে কি 20000 এর উপর কিন্তু হয়নি ভ্যাট। ভ্যাট কার উপর হয়েছে? এই 22000 টাকার উপর হয়েছে। তার মানে কি এই এক্সাইজ ডিউটির উপর ভ্যাট হয়েছে। জিনিসটা বুঝতে পারলে না? এই দেখো এখানে 2200 টাকা কি করে হয়েছে? দেখো 20000 টাকার উপর যদি তুমি 10% করো, তাহলে কত হয়? 2000 টাকা। ঠিক আছে, আবার কত হচ্ছে? তার মানে কত টাকা বেড়েছে? তারপরে এক্সাইজ ডিউটি 2000 টাকা ছিল, এক্সাইজ ডিউটি 2000 টাকা ছিল, তার উপর 10% করলে কত হচ্ছে? 200 টাকা। টোটাল বুঝতে পারলে ভ্যাট কি করে হলো? ভ্যাট 2200 টাকা কি করে হয়েছিল? ভ্যাট 2200 টাকায় 22000 টাকার উপর চার্জ করেছি, মানে কি ট্যাক্সের উপর ট্যাক্স চার্জ করেছি। এই মেথডটা খুবই বাজে মেথড ছিল। আচ্ছা তারপরে দেখো, তারপরে কি হয়েছে? এই যে আমার যে মানে মিস্টার বি, সরি এখানে মিস্টার বি নেই, আমি মানে মিস্টার এ, আমি তো এত টাকা দিয়ে পারচেজ করলাম, ট্যাক্স সমেত এত টাকা দিয়ে পারচেজ করলাম মিস্টার এ আমি এত টাকা দিয়ে পারচেজ করলাম। এই যে 24200 টাকা দিয়ে পারচেজ করলাম, তার উপর এক্সট্রা খরচ করলাম, প্রফিট করলাম, যে মেইন যে প্রোডাক্টটা বেরো তার উপর ভ্যাট এক্সাইজ ডিউটি চার্জ হচ্ছে, করে যেটা বেরো তার উপর ভ্যাট চার্জ হচ্ছে, মানে কি বারবার কি হচ্ছে? ট্যাক্সের উপর ট্যাক্স চার্জ হচ্ছে, ট্যাক্সের উপর ট্যাক্স চার্জ হচ্ছে। তো এই মেথডটা খুবই বাজে মেথড ছিল, খুবই বাজে মেথড ছিল। তারপর গভর্নমেন্ট ভেবেছিল যে মানে কাস্টমারের কথা বা বলতে পারো পাবলিকের কথা বা জনগণের কথা ভেবে গভর্নমেন্ট এই মেথডটাকে চেঞ্জ করে আরেকটা মেথড নিয়ে এসেছে, যেই মেথডটা এতদিন পর্যন্ত চালু ছিল জিএসটি আসার আগে। সেই মেথডটা কি? চলো সেই মেথডটা একবার দেখে নিই। নেক্সট মেথডটা আসে যা কস্ট কত ছিল? কস্ট ছিল 20000 টাকা। ঠিক আছে তো? এক্সাইজ ডিউটি 10% চার্জ করা হয়েছিল, কত টাকা? 2000 টাকা, করে হলো 22000 টাকা। ঠিক আছে, আবার এর উপর ভ্যাট চার্জ করা হয়েছিল 10%, মানে কত হলো? 2200 টাকা। তাহলে কত হলো? 24200। এত টাকা দিয়ে আমি পারচেজ করলাম, তার থেকে যার থেকে র ম্যাটেরিয়াল নিই তার থেকে পারচেজ করলাম এত টাকা দিয়ে। ঠিক আছে তো? এরপরে দেখো এই র ম্যাটেরিয়ালটাকে আমি ফিনিশ প্রোডাক্ট মানে পেলে কনভার্ট করব।
কস্ট কত ছিল। এবার দেখো তোমাদের বারবার বলছি এই 24,200 দেবো না। এই যে সেকেন্ড যে মেথড যে গভর্নমেন্ট চালু করেছিল, গভর্নমেন্ট তখন বললো তুমি যে এক্সাইজ ডিউটি আর ভ্যাট দিয়েছো এটাকে আলাদা করো, এটাকে আলাদা করো, কারণ এতদিন তুমি এক্সাইজ ডিউটি আর ভ্যাটের উপরই ট্যাক্স চার্জ করছিলে। ঠিক আছে, দেখো এই 24,200, এই 24,200 এর মধ্যে কি ছিল, এক্সাইজ ডিউটি আর ভ্যাট দুটো ট্যাক্সই ছিল। আগের মেথডে কি হচ্ছিল, এই 24,200 এর উপর ট্যাক্স চার্জ ছিল, মানে ট্যাক্সের উপর ট্যাক্স চার্জ করছিলাম। এই মেথডটা খুবই বাজে মেথড ছিল। ঠিক আছে, এক্ষেত্রে পাবলিকের অনেক ক্ষতি হয়েছিল। তো ঠিক আছে, কারণ প্রোডাক্টের দাম দিন দিন বেড়ে যাচ্ছিল, তাই বলছিলাম আপনি তুমি ট্যাক্সটাকে আলাদা করে দাও, ট্যাক্সটাকে আলাদা করো। কিন্তু মেইন দাম কত ছিল, 20,000 টাকা। মেইন দাম ছিল 20,000 টাকা। তুমি এর পেছনে খরচ করেছো কত, এর পেছনে খরচ করেছো 1,000 টাকা। 1,000 টাকা খরচ, কত টাকা, 10,000 টাকা খরচ করেছো, কত হলো 30,000 টাকা। এই প্রোডাক্টটা যখন তুমি কত টাকা প্রফিট পেয়েছো, 20% প্রফিট পেয়েছো, মানে 6,000 টাকা প্রফিট পেয়েছে, তুমি কত টাকা সেল করেছো, 36,000 টাকা। এবার ভ্যাট চার্জ করো, এবার ভ্যাট চার্জ করো, ভ্যাট না, আগে এক্সাইজ ডিউটি, যেহেতু আমি প্রোডাক্টটা তৈরি করেছি, কত পার্সেন্ট, 10%, মানে 3,600 যোগ করে কত হলো, 39,600। আচ্ছা, এবার এই 39,600 এর উপর ভ্যাট চার্জ করো 10%, কত হচ্ছে 3960। টোটাল করো, টোটাল করো, টোটাল করে দেখো কত হচ্ছে 39,600, 39,600 প্লাস 3960, টোটাল হচ্ছে 43,560, 43,560। তার মানে কাস্টমারের থেকে এত টাকা এবার নেওয়া হবে। আগের মেথডে কাস্টমার থেকে কত নেওয়া হতো, স্যার 49। এই মেথডে কাস্টমার থেকে কত নেওয়া আছে, 43,560। কোন মেথডটা বেশি ভালো, এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করতে কোন মেথডটা বেশি ভালো, স্যার এই মেথডটা যদি একদম প্রথমের মেথডটা যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কাস্টমারকে 49,000 দিতে হবে। ঠিক আছে, আর এই মেথডে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কাস্টমারকে 43,000 দিতে হবে। তো ভালো ছিল তো। এরপরে যে মেথডটা এসেছে সেটা হচ্ছে জিএসটি। এরপরে যে মেথডটা এসেছে সেটা জিএসটি। তো দেখো না, তোমার এখানে ট্যাক্স কত ছিল, এক্সাইজ ডিউটি 10% ট্যাক্স ছিল, ভ্যাট 10% ট্যাক্স ছিল, টোটাল ট্যাক্স কত হলো 20%, 20%। আচ্ছা ঠিক আছে, যখন জিএসটি, এবার জিএসটি মেথডটা যদি করি, জিএসটি মেথডটা কত, 20%, ধরে নিলাম আমরা 20% জিএসটি, 20% জিএসটি, আদৌ 20% জিএসটি আছে কিনা সেটা মেইন কথা না। আমাদের মেইন বক্তব্য, সাপোজ 20% যদি জিএসটি থাকে তাহলে কি হবে, কি করে 20% করলাম, আমি ধরে নিলাম এক্সাইজ ডিউটি টেনছিল, ভ্যাটও টেনছিল, 20% ধরে নিলাম। জাস্ট আমি তোমাদের বোঝাচ্ছি, এক্সাইজ ডিউটি আর ভ্যাট দুটো মিলে ট্যাক্স 20% আগে চার্জ হতো, সেটাই যদি জিএসটি এ 20% চার্জ হতো তাহলে কি আমি আদৌ কি বেনিফিট পেতাম। দেখা যাক কস্ট, কস্ট কত ছিল, কস্ট ছিল আমার 20,000 টাকা। ঠিক আছে, তো এবার জিএসটি এর কথা যদি বলি, জিএসটি কত পার্সেন্ট, জিএসটি ধরো 20%। কি জিএসটি সমস্ত পরে আস্তে আস্তে ডিটেইলসে আসবো, জাস্ট শুধু জিএসটি এর কথা বলছি। ঠিক আছে, আচ্ছা তোমাদের তো একটু বলে দেই, একটু জেনে রাখা উচিত। জিএসটি জিনিসটা কি, যদি একই রাজ্যের মধ্যে প্রোডাক্টটা কেনা বেচা হয়, মানে একটা রাজ্যের মধ্যে যদি গুডসটা সাপ্লাই হয়, গুডস বা সার্ভিস একটা রাজ্যের মধ্যে সাপ্লাই হলে তখন কি বসে, সিজিএসটি আর এসজিএসটি বসে। তোমরা যে প্রোডাক্ট কেনো প্রোডাক্টের বিল দেখলেই বুঝতে পারবে। একটা রাজ্যের মধ্যে, বলতে পারো একটা স্টেটের মধ্যে যদি প্রোডাক্ট সাপ্লাই হয় বা সার্ভিস হয়, ঠিক আছে, প্রোডাক্ট সাপ্লাই হতে পারে মানে গুডস যদি সাপ্লাই করা হয় বা যদি সার্ভিস হয়, সেক্ষেত্রে কি হয়, প্রোডাক্ট সাপ্লাই হোক বা সার্ভিস সাপ্লাই হোক, সেক্ষেত্রে একটা রাজ্যের মধ্যে হলে তখন সিজিএসটি আর এসজিএসটি বসে। তো ধরে নিলাম এটা একটা রাজ্যের মধ্যেই হয়েছে, তাহলে আমাকে সিজিএসটি আর এসজিএসটি বসবে। সেক্ষেত্রে 20% ভাগ হয়ে যাবে দুজনের মধ্যে, কত হবে, 20% ভাগ হবে 10%, 10% ইকুয়ালি হয়ে যাবে। তো 20,000 10% করলে কত হয়, 2,000 টাকা, টোটাল হচ্ছে 22,000। আর এসজিএসটিও হাফ হয়ে যাবে। ঠিক আছে, কত, এটাও 10%, মানে কত হবে, এটা কত হবে, এই 20,000 টাকার উপর 10% 2,000, আবার এই 20,000 টাকার উপরে 10% কত হলো, 2,000, টোটাল কত হচ্ছে 24,000 টাকা। ঠিক আছে, তার মানে আমাকে ম্যাটেরিয়াল কিনতে হয়েছে কত, 20,000 টাকার ম্যাটেরিয়াল, 2,000 টাকার সিজিএসটি দিয়েছি আর 2,000 টাকা এসজিএসটি দিয়েছি, টোটাল 24,000 টাকা। আচ্ছা, এবার এই প্রোডাক্টটা আমি ফিনিশ করে তারপর মার্কেটে বেচবো। কস্ট ছিল কত, 20,000 টাকা, প্রসেসিং চার্জেস এর খরচ হয়ে কত, 10,000, টোটাল কত হলো 30,000। ঠিক আছে, তো এবার আমি প্রফিট করেছি 20%, মানে কত হলো 6,000 টাকা প্রফিট করেছি, টোটাল কত হলো 36,000। এইবার যাকে বেচেছি তার থেকে জিএসটি চার্জ করব, তার কাছ থেকে, অর্থাৎ জিএসটি টাকা কালেক্ট করব। কি জিএসটি হবে, বারবার বলছি, আমরা যে এই ট্রানজাকশনটা করলাম সেটা একটা স্টেটের মধ্যেই হয়েছে, একটাই স্টেটের মধ্যে হয়েছে, পুরো বিগিনিং থেকে শুরু করে এন্ড অবধি। ঠিক আছে, তার মানে কি হবে, সিজিএসটি আর এসজিএসটি হবে। কি হবে, সিজিএসটি আর এসজিএসটি। সিজিএসটি কত, 20%, মানে হাফ হয়ে যাবে, 10% মানে 3,600 টাকা। ঠিক আছে, আর এসজিএসটি এটাও 10%,
3,600 টাকা। টোটাল কত হচ্ছে 36,000। 36,000 এর সঙ্গে 36,000 প্লাস 3,600 প্লাস 3,600 টোটাল কত হলো 43,200। টোটাল কত হলো 43,200। এবার কাস্টমার থেকে জিএসটি মেথড যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কাস্টমার থেকে নেওয়া হবে 43,200। তার মানে বলো কাস্টমার কোন মেথডটাকে ফলো করবে? ও কি প্রথম মেথডটা ফলো করবে যেখানে 49,000 দিতে হয়েছে? ও কি তার পরের মেথডটা ফলো করবে যেখানে 43,000 দিতে হয়েছে 43,560? নাকি জিএসটি মেথড অ্যাপ্লাই করবে যেখানে দিতে হচ্ছে 43,200? স্যার অবশ্যই জিএসটি মেথড অ্যাপ্লাই করবে। তো দেখো এখানে এই মেথড বা এই মেথডে কি ছিল ট্যাক্সের উপর ট্যাক্স হয়েছিল, এই মেথডেও ট্যাক্সের উপর ট্যাক্স হয়েছে। কি করে দেখো না, এখানে 2,000 টাকা ছিল তার উপর ট্যাক্স চার্জ করেছিল, 2,000 টাকার উপর ট্যাক্স চার্জ করেছিলাম। মানে বারবার বলছি এখানে নিয়ে দেখো এখানে কি ছিল, এই দেখো 20 আর 2 22, 22,000 এর উপর ট্যাক্স চার্জ করেছি। 22 কি করে হয়েছিল 20,000 এর উপর ট্যাক্স চার্জ করে 22 মানে ট্যাক্সের উপর ট্যাক্স চার্জ করা হয়েছে। এখানেও তাই ট্যাক্সের উপর ট্যাক্স আছে, কিন্তু এখানে কি ট্যাক্সের উপর ট্যাক্স চার্জ করেছে না। এটা হচ্ছে জিএসটি এর সবচেয়ে বড় সুবিধা। কি সবচেয়ে বড় সুবিধা কি, এই যে আগে যে দুটো মেথড ছিল সেই দুটো মেথডে ট্যাক্সের উপর ট্যাক্স চার্জ করা হতো, এটাকে বলে কাসকেডিং এফেক্ট। কাসকেডিং এফেক্ট, আগে ট্যাক্সের উপর ট্যাক্স চার্জ করা হতো কিন্তু বর্তমানে কিন্তু ট্যাক্সের উপর ট্যাক্স চার্জ করা হয় না, যাতে সাধারণ মানুষের অনেক সুবিধা হয়েছে। এখানে প্রোডাক্টের দাম অনেক কমে যায়, প্রোডাক্টের দাম কিছু হলেও কমে যায়। দেখতেই পাচ্ছ এখানে 560 না 200 মানে 300 টাকা হলেও দাম কমেছে, 360 টাকা দাম কমেছে। এবার দেখো আগের মেথডে কি ছিল, আগের মেথড মানে সেকেন্ড মেথডের কথা বলছি, এখানে না ইনপুট ট্যাক্স ক্রেডিটের একটা বেনিফিট পাওয়া যেত, ইনপুট ট্যাক্স ক্রেডিটের একটা বেনিফিট পাওয়া যেত যেটা আগেই বললাম। তো আমি যদি এই সেকেন্ড মেথডের কথা বলি এক্সাইজ ডিউটি, যেটা কিনা এই প্রথম মেথডে এই বেনিফিটটা পাওয়া যেত না। ঠিক আছে, এখানে হচ্ছে এক্সাইজের কথা যদি বলি, ঠিক আছে, আমি আমি যার থেকে ম্যাটেরিয়াল কিনেছিলাম তাকে আমি কত টাকা এক্সাইজ দিয়েছিলাম, তাকে আমি কত টাকা এক্সাইজ দিয়েছিলাম, তাকে আমি 2,000 টাকা এক্সাইজ দিয়েছিলাম। আমি বলেছি কেনার সময় এক্সাইজটাকে বলে ইনপুট, ঠিক আছে, আর বিক্রির সময় ইনপুট এক্সাইজটাকে বলে আউটপুট। তার মানে আমি যখন এই পেন গুলো তৈরি করে যখন আমি ফাইনাল কনজিউমারকে বেচলাম, ঠিক আছে, তার থেকে কত টাকা এক্সাইজ ডিউটি নিয়েছি 3,600 টাকা, 3,600 টাকা নিয়েছি। কিন্তু আমি তো গভর্নমেন্টকে বলবো আমি যে প্রোডাক্ট গুলো বেচছি, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি ম্যাটেরিয়াল কিনলাম, আমি ম্যাটেরিয়াল কিনে, ঠিক আছে, সেটাকে পেন তৈরি করলাম, পেন গুলো বেচে, ঠিক আছে, পেন গুলো যাকে বেচে তার থেকে এক্সাইজ নিয়েছি কত এত টাকা, ঠিক আছে। তো কিন্তু এই পেন গুলো তৈরি করার জন্য ম্যাটেরিয়াল কিনতে হয়েছিল, তো ম্যাটেরিয়াল কেনার সময় আমি এক্সাইজ দিয়েছিলাম কত 2,000 টাকা। তা আমি গভর্নমেন্টকে বললাম আমি তো এটার বেনিফিট পেতে পারি, গভর্নমেন্ট এই মেথডে বলেছে হ্যাঁ তুমি বেনিফিট পেতে পারো, এটাকে বলে আইটিসি মানে ইনকাম ট্যাক্স ক্রেডিট। তাহলে কত টাকা বেনিফিট পেয়েছিলাম, এটা সরি এটা হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট। আমি কত টাকা বেনিফিট পেয়েছিলাম 2,000 টাকা। যেহেতু 2,000 টাকা 2,000 টাকা ক্রেডিট পাবো, কেননা 2,000 টাকা আমি আগে থেকেই এক্সাইজ ডিউটি দিয়ে দিয়েছিলাম, তাহলে কত হলো টোটাল 1,600 টাকা। এই 1,600 টাকা গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। কিন্তু এই 1,600 টাকা কে দেবে, এই 1,600 টাকা কে দেবে, এই 1,600 টাকা কিন্তু দেবে কিন্তু ফাইনাল কনজিউমার, আমি দেব না, আমি দেব না, ফাইনাল কনজিউমার দেবে। কেননা আমরা জানি ট্যাক্সটা কে বিয়ার করে, যে ফাইনাল কনজিউমার তাকেই ট্যাক্স বিয়ার করতে হয়। আচ্ছা এবার যদি ভ্যাটের কথা বলি, ভ্যাট আমি যখন এই প্রোডাক্টটা ফাইনাল কনজিউমারকে বেচলাম তার থেকে ভ্যাট নিয়েছি কত 3960। গভর্নমেন্ট আমার কাছে 3960 থেকে চলে এসেছে, কিন্তু গভর্নমেন্টকে বললাম আমি তো অলরেডি ভ্যাট 2200 দিয়ে দিয়েছি, ঠিক আছে। গভর্নমেন্ট বলেছে তুমি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিয়ে নাও, ইনপুট ট্যাক্স ক্রেডিট নিয়ে নাও। তো কত টাকা দিয়েছি 2200, তাহলে ইনপুট ট্যাক্স ক্রেডিট নিয়ে নাও, কত হচ্ছে 1760। তার মানে বুঝতে পারলে তো, এই টাকাটা আর এই টাকা দুটো টাকায় কে দেবে, এই দুটো টাকায় কিন্তু ফাইনাল কনজিউমার দেবে। তার কত টাকা দিচ্ছে 1600 আর 1760, 3360 এত টাকা পুরো দিয়ে দেবে। এত টাকা কে দিয়ে দেবে, এত টাকা কিন্তু ফাইনাল কনজিউমার মানে কাস্টমার দেবে। আচ্ছা আর এই মেথডে যদি বলি, এই মেথডে দেখো, তো দেখো তোমরা নিজেরাই বুঝতে পারলে কোন মেথডটা বেশি ভালো, ঠিক আছে। তো এই মেথডটা যদি অ্যাপ্লাই করা হয় তাহলে প্রোডাক্টের খরচ হবে, ঠিক আছে, প্রোডাক্টের ফাইনাল যে মানে এত টাকা মানে বায়ার বা বলতে পারো কনজিউমার বা কাস্টমার ফাইনালি কাস্টমারকে এত টাকা দিতে হবে যদি এই মেথডটা করা হয়। এই মেথডটা করালে ফাইনালি কাস্টমারকে এত টাকা দিতে হবে, আর এই মেথডটা করালে ফাইনালি কাস্টমারকে এত টাকা দিতে হবে। এই মেথডটাই কত টাকা ট্যাক্স দিতে হচ্ছিল গভর্নমেন্টকে, তোমরা যদি দেখো এই মেথডটাই ফাইনালি গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হচ্ছিল
এই 4104 আর হচ্ছে 4514.40 এত টাকা দিতে হচ্ছিল। তোমরা হিসাব করে দেখো, এই মেথডে ফাইনালি গভর্নমেন্টে কত টাকা দিতে হচ্ছিল, 4104 প্লাস 4514.40 8618.40 8618.40 এই মেথড অ্যাপ্লাই করালে গভর্নমেন্টকে এত টাকা ট্যাক্স দিতে হচ্ছিল। আচ্ছা এই মেথডে কত টাকা দিতে হচ্ছে গভর্নমেন্টকে ট্যাক্স, দেখো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হচ্ছে তাকে হিসাব করে দিয়েছি, কারণ এই মেথডে আইটিসি বেনিফিট পাওয়া যাবে, কিন্তু এখানে আইটিসি বেনিফিট পাওয়া যাবে। এই মেথডে আইটিসি বেনিফিট মানে আমি বললাম যে আমি তো অলরেডি কেনার সময় গভর্নমেন্টকে আমি তো ট্যাক্স আগেই দিয়েছি, তাহলে ওই একই প্রোডাক্টের উপর আমি কেন দুবার ট্যাক্স দেব, তাহলে গভর্নমেন্ট আমাকে বেনিফিট দিয়ে দিল, সব প্লাস মাইনাস করে আমাকে এত টাকা দিলেই হয়ে যেত 3360। তাহলে বুঝতে পারলে। আর এই মেথডে কত, এখানে দেখো এখানে টোটাল এখানে হচ্ছে আমরা 224000 টাকা, 4000 টাকা আগে কেনার সময় জিএসটি দিয়ে দিয়েছি, এখন আমরা যে ফাইনাল কনজিউমারকে প্রোডাক্টটা সেল করলাম তার থেকে জিএসটি কত কালেক্ট করলো, 7200। তাহলে বাকি যে 3200 টাকা, বাকি 3200 টাকা গভর্নমেন্টে জমা করে দিলে হয়ে যাবে 3200 টাকা। তাহলে বুঝতে পারলে তো এই মেথডে এত টাকা ট্যাক্স দিতে হচ্ছে গভর্নমেন্টকে, এই মেথডে এত টাকা ট্যাক্স দিতে হচ্ছে, আর এই মেথডে এত টাকা। তাহলে বুঝতে পারলে কোন মেথডটা ভালো। অর্থাৎ এইটাকে বলে কাসকেডিং এফেক্ট বা বলতে পারো ট্যাক্স অন ট্যাক্স। এখানে ট্যাক্সের উপর ট্যাক্স চার্জ হচ্ছিল, এখানে ট্যাক্সের উপর ট্যাক্স চার্জ হচ্ছিল, যদিও এর তুলনায় এখানে কম, কারণ ইনপুট ট্যাক্সের সুবিধা পাচ্ছিল, কিন্তু এখানে তো ট্যাক্স উপর ট্যাক্স চার্জই হচ্ছে না। তাহলে জিনিসটা বুঝতে পারলে। এর পরবর্তী নেক্সট ক্লাস থেকে আমরা যখন অঙ্কগুলো করব না, আমরা এই মেথডটাও করব না, এই মেথডটাও করব না, ডাইরেক্ট জিএসটি করব, ঠিক আছে? তার মানে জিনিসটা বুঝতে হবে জিএসটি কি করে ক্যালকুলেশন গুলো হচ্ছে। দেখো আরেকটা एग्जांपल হাজির করেছি তোমাদের কাছে বোঝার জন্য, এটা করলেই তাহলে বোঝা যাবে যে কতটা করলাম, আগে প্রথমে একটা করালাম, তারপরে সেকেন্ড করালাম, এটা থার্ড, ঠিক আছে? এটা করলে বোঝা যাবে যে জিএসটি আসার ফলে আমরা লাভবান হয়েছি কি লাভবান হইনি। জিএসটি আসার ফলে দেখো এটা চার্ট করেছে একটা জিএসটি, আর যখন জিএসটি ছিল না তখন কি ছিল, তখন কি ছিল, ভ্যাট ছিল, এক্সাইজ ডিউটি ছিল, অর্থাৎ এটা আমরা ভ্যাট আর এক্সাইজ ডিউটিটা করেছি আর এখানে জিএসটি করেছি। তাহলে জিনিসটা বুঝতে পারলে। আবার বলছি বর্তমানে আমাদের জিএসটি চলে এসেছে, জিএসটি আসার ফলে আমরা লাভবান হয়েছি নাকি আমাদের ক্ষতি হয়েছে সেটাই বোঝাচ্ছি। তো জিএসটি যখন ছিল না তখন কিরকম ভাবে ক্যালকুলেশন হতো, আর জিএসটি আসার ফলে কিরকম ক্যালকুলেশন হবে সেটা দেখে তোমরা বলো তোমরা কি লাভবান হয়েছো কি লাভবান হওনি। দেখো ম্যানুফ্যাকচারার টু হোলসেলার, যারা কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে তারা এক্সাইজ ডিউটি বসায়, ঠিক আছে? তো ম্যানুফ্যাকচারার টু হোলসেলার ও মানে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে কত খরচ হয়েছে, কস্ট ছিল 5000 টাকা, ঠিক আছে? ওটা পরে দেখি, কস্ট ছিল 5000 টাকা, 2000 টাকা প্রফিট করে টোটাল হলো 7000 টাকা। আর যে ম্যানুফ্যাকচার করে সে হচ্ছে এক্সাইজ ডিউটি চার্জ করবে 12%, কত হলো 7000 12% 840, টোটাল হলো 7840। এবার ভ্যাট, এইটার উপর ভ্যাট চার্জ হবে কত হলো 980, 12.5%, টোটাল হলো 8820। এবার জিএসটি দেখি, 5000 টাকা প্রোডাক্টটার দাম, কস্ট 2000 টাকা প্রফিট, টোটাল 7000, ঠিক আছে? এবার জিএসটি কত হবে, মানে টোটাল 24%, জিএসটি টোটাল 24%, এবং এটা স্টেটের মধ্যে ট্রানজাকশন হয়েছে, তাহলে সিজিএসটি আর এসজিএসটি হবে। তো এই 7000 এর 12% হলে 840, 7000 এর 12% হলে 840। তার মানে জিএসটি যখন অ্যাপ্লাই হলো তখন প্রোডাক্টের দাম হলো 8680, আর যখন জিএসটি ছিল তখন প্রোডাক্টের দাম ছিল 8820। তার মানে যখন জিএসটি ছিল না তখন প্রোডাক্টের দাম বেশি ছিল, বুঝতে পারলে? তো ম্যানুফ্যাকচারার টু হোলসেলারে প্রোডাক্টটা চলে গেল, এবার হোলসেলার প্রোডাক্টটা কাকে বেচবে, রিটেলারকে বেচবে। রিটেলার মানে বুঝি আমরা যে সমস্ত দোকান থেকে সমস্ত প্রোডাক্ট কিনি তাকে রিটেলার বলে। তো রিটেলারকে বেচবে, রিটেলারের কস্ট কত, দেখো রিটেলারের কস্ট কত, মন দিয়ে শুনবে। রিটেলার কি প্রোডাক্টটা তৈরি করবে না, রিটেলার যখন প্রোডাক্ট তৈরি করবে তাহলে ওই এক্সাইজ ডিউটি কিন্তু ও কিন্তু এক্সাইজ ডিউটি মানে হোলসেলার, সরি একটু ভুল বলেছি, রিটেলার বলে দিচ্ছি, হোলসেলার তো প্রোডাক্টটা তৈরি করবে না, হোলসেলার রিটেলারকে প্রোডাক্টটা বেচবে, ঠিক আছে? ও যদি প্রোডাক্টটা তৈরি করতো তাহলে এক্সাইজ ডিউটি চার্জ করতে পারতো, তাই ও এক্সাইজ ডিউটি চার্জ করতে পারবে না। তার মানে ম্যানুফ্যাকচারার যে প্রোডাক্টটা তৈরি করলো তার সেই যে এক্সাইজ ডিউটি হোলসেলার উপর চার্জ করলো, তাহলে এই এক্সাইজ ডিউটি কে দেবে, হোলসেলার দেবে। তাই এখানে প্রোডাক্টের দাম কত নিয়েছি দেখো, 5 ছিল 2000 টাকা, তোমরা 7000 টাকা, এই 840, এই 840 এক্সাইজ ডিউটি টাকাটা রিটেলার থেকে তুলবে, ঠিক আছে? রিটেলার থেকে তুলবে, তাই এখানে কত হয়ে যাবে 7840 হয়ে গেছে, ঠিক আছে? 7840, প্রফিট 10%, 784, টোটাল হলো 8624, ঠিক আছে? ভ্যাট চার্জ হবে 12.5%, এত করে টোটাল 9702।
আচ্ছা, এখানে জিএসটি 60,000 টাকা, কি করে 60,000 টাকা হলো? 5,000 টাকা, 5,000 টাকা ছিল প্রোডাক্টের দাম, 2,000 টাকা প্রফিট, আগেই ছিল 2,000 টাকা, টোটাল 7,000 টাকা। এবার 10% প্রফিট 700 টাকা, টোটাল কত হলো? 7,700 টাকা। সিজিএসটি আর এসজিএসটি 12% করে এত টাকা আর এত টাকা হলো। তোমরা বুঝতে পারলে? তোমরা নিজেরাই বুঝতে পারলে কোন মেথডটা ভালো, জিএসটি টা ভালো নাকি উইদাউট জিএসটি ভালো? যখন জিএসটি ছিল না তখন প্রোডাক্টের দাম গেল 9,700, আর জিএসটি আসার ফলে প্রোডাক্টের দাম হলো 9,548। মানে জিএসটি আসাতে আমাদের বেশি সুবিধা হচ্ছে। তোমরা বুঝতে পারলে? তাই হচ্ছে বুঝতে পারলে। আরেকটা যেটা যে মানে কি হচ্ছে, এই জিএসটি যে ট্যাক্সের টাকাটা, জিএসটি যে ট্যাক্স, এই ট্যাক্সের টাকাটা কে দেবে? ফাইনাল কনজিউমার দেবে। ফাইনাল কনজিউমার অর্থাৎ এই যে প্রোডাক্টটা ফাইনাল যেখানে ডেস্টিনেশন হবে, যেখানে পৌঁছাবে, তাকে কিন্তু জিএসটি দিতে হবে। তো আশা করি বোঝা গেল। নেক্সট ক্লাসে আমরা জিএসটি যেরকম অঙ্ক এক্সামে আসে সেরকম টাইপের অঙ্কগুলো করাবো। এইগুলো হচ্ছে পুরো বেসিক গেল জিএসটি।